Hello and welcome my dear students. Welcome to Roots Edu. Myself Jamshidur Rahman Jihad. আজকের যে লেকচার সেই লেকচারটা কিন্তু বেসিক্যালি আমাদের খুবই সহজ একটা অধ্যায়, তার নাম হচ্ছে স্ট্রেট লাইন থেকে নেওয়া। আর স্ট্রেট লাইন আমার খুব পছন্দের একটা চ্যাপ্টার, কারণ হচ্ছে স্ট্রেট লাইন খুব সহজ, ঠিক আছে। সো স্ট্রেট লাইনকে আমি আজকে সিলেক্ট করলাম। আশা করতেছি আজকের ক্লাসটা খুবই মজার হবে এবং তোমরা মানে অনেকেই দেখা গেছে আগে থেকে কিছু ডাউট ছিল, হয়তো তোমাদের পার্সোনাল ডাউট ছিল। আশা করতেছি আজকে ক্লাসটা কমপ্লিট করার পর তোমাদের পার্সোনাল ডাউটগুলো কি ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা স্ট্রেট লাইন তো অনেক বড় একটা চ্যাপ্টার, আসলে এখানে কতটুকু আজকে পড়াবো। স্ট্রেট লাইনে তোমরা জানো যে তোমাদের বইয়ের মধ্যে 3 এর এ বি সি ডি ই এফ জি এই পর্যন্ত অধ্যায় আছে, টোটাল 7টা অধ্যায় মনে হয় আছে। এতগুলো অধ্যায় তো আর এক ক্লাসে পড়ানো সম্ভব না, সেই কারণে 3টা পার্ট করছি স্ট্রেট লাইন। তার পার্ট 1 আজকে, এবং আজকে আমি 3 এর এ 3 এর বি এবং 3 এর সি এই 3টা চ্যাপ্টার পড়াবো। 3 এর এ 3 এর বি আর হচ্ছে 3 এর সি। সো এই 3টা চ্যাপ্টার আমার মনে হয় স্ট্রেট লাইনের মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টার, আর এই সহজ চ্যাপ্টারকে আরো সহজ করে ফেলবো আমি আজকে। আচ্ছা, তো আমরা আজকে আমাদের মেইন লেকচারে চলে যাই। সো আমাদের সরলরেখা স্টার্ট হওয়ার পর যে কথাটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক এবং কার্টেসিয়ান যে স্থানাঙ্ক ব্যবস্থা সেটা। সো আমরা একটু দেখি যে পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আসলে কি করা যায় বা এটার হিসাব নিকাশটা কেমন হতে পারে। তোমরা অলরেডি 11 থেকে, এবং শুধু 11 না 19 থেকেও মনে হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম পড়ে আসতেছো, আর 11 ওঠার পর পোলারও পড়ে ফেলছো। আমি ধরে নিচ্ছি তোমাদের মধ্যে কিছু আইডিয়া আছে অলরেডি, এই কারণে আমি এতটা ইনডেপথ পড়াবো না। একাডেমিক হলে অনেক বেশি টাইম নিয়ে পড়াতাম, সো আমি এতটা ইনডেপথে যাচ্ছি না, আমি একদম ডিরেক্টলি ফর্মুলা থেকে স্টার্ট করতেছি। ওকে, তো ধরো এই হচ্ছে একটা পয়েন্ট ধরলাম, তার নাম হচ্ছে একটা পয়েন্ট ধরলাম, সেটা হচ্ছে পি একটা পয়েন্ট। সো এই পি পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যখন একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নেই তখন আমরা কি ধরি, এটাকে এক্স এবং কি ওয়াই। আর যখন আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা নেই তখন ধরি কি এক্স এবং ওয়াই, আর যখন পোলার ধরি তখন কি ধরি আর কি বলো, থিটা। সো এক্স ওয়াই কি জিনিস এটা নিয়ে কারো কোনো ডাউট নেই, বাট আর মানে কি, আর মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে ডিসটেন্স তার ভ্যালু হচ্ছে আর থিটাটা কি, থিটাটা হচ্ছে এই আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিটাটা উৎপন্ন করতেছে, যে কোণটা উৎপন্ন করতেছে তার ভ্যালু। এখন তোমরা অলরেডি অনেকে জানো যে পোলার আর কার্টেসিয়ানের মধ্যে যে কনভার্সন, ইন্টার কনভার্সন আছে, সেটা কিন্তু পরীক্ষায় অনেক সময় চলে আসে। তাহলে আমরা এখন দেখব যে কার্টেসিয়ান থেকে পোলার এবং পোলার থেকে কার্টেসিয়ানে কিভাবে কনভার্সন করা যায়। খেয়াল করো, আমার হাতের উপরে এবং নিচে টোটাল 2টা টপিক আছে। সো উপরেরটা হচ্ছে কার্টেসিয়ান থেকে পোলার, দেখো ছিল হচ্ছে এক্স ওয়াই, আমি কনভার্ট করবো কিসে, আর থিটাতে। আর নিচেরটা কি দেখো, নিচেরটা হচ্ছে আর থিটা, বাট আমি কনভার্ট করবো কোথায়, এক্স ওয়াইতে। সো আমি নিচেরটা আগে করি, দেন আমি উপরেরটা করতেছি। এখন তোমাকে যদি কোনো একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে, তোমরা সবাই জানো যে আর এবং থিটা দেওয়া থাকলে সেখান থেকে যদি এক্স ওয়াই বের করতে চাও, এই এক্স এবং আর এই ওয়াই বের করতে চাও, কি জানো তোমরা, এক্স সমান আর কস থিটা, তাই না? আর ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা। সো এক্স সমান আর এবং কস থিটার জায়গায় থিটা বসাই দিবা, তাহলে কি পেয়ে যাবে, তুমি এক্স পেয়ে যাবা। আর ওয়াই সমান আর ইন্টু সাইন থিটা, ভ্যালু বসাই দিবা সবগুলো আর এবং থিটা, তাহলে কি পেয়ে যাবে, তুমি এখান থেকে ওয়াই পেয়ে যাবা। সো পোলার থেকে কার্টেসিয়ান কনভার্ট করা কিন্তু খুবই সহজ একটা জিনিস। এক্স সমান আর কস থিটা, আর কি বলো, ওয়াই সমান কত, আর সাইন থিটা। সো এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখবো। এরপর আসি হচ্ছে পরের টপিকে, পরের লাইনটা যেটা, সেটা হচ্ছে অপোজিট মানে কি, অপোজিট মানে হচ্ছে এবার আমি কার্টেসিয়ান দেওয়া আছে তাকে পোলারে কনভার্ট করব। দ্যাট মিন্স এক্স ওয়াই দেওয়া আছে, এটাকে কিসে কনভার্ট করব, আর এবং থিটায় কনভার্ট করব। খেয়াল করো, এই আর ফাইন্ড আউট করার ফর্মুলা কি, এটা অতিভুজ না, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ স্কয়ার মানে কি হবে, ভূমি স্কয়ার প্লাস কি বলো, লম্ব স্কয়ার, তার মানে কি আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সো এই হচ্ছে আর নির্ণয় করার ফর্মুলা। এখন আসে থিটা। সো হোয়াট ইজ থিটা? থিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন? কারণ এখানে আমি কিন্তু যে পয়েন্টটা নিছি এই পয়েন্টটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে, এই পয়েন্টটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে হতে পারতো, দেন হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে হতে পারতো, তারপর হচ্ছে আমাদের এই ফোর্থ কোয়াড্রেন্টে হতে পারতো। সো এক একটা কোয়াড্রেন্টে হওয়ার কারণে থিটার মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, থিটা মানে কি, থিটা মানে হচ্ছে এই আর
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, খেয়াল করবা এক্স অক্ষের দুইটা দিক, একটা হচ্ছে নেগেটিভ আর একটা কি বলো পজিটিভ। সো এই আর এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিক কোন দিকে, এই হচ্ছে বিপরীত দিক, এই বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করবে তার মানকে কি বলা হয়, থিটা বলা হয়। এখন এখানে থিটা কিন্তু এক একটা কোয়াড্রেন্টের জন্য এক এক রকমের ভ্যালু আসবে। সো তোমাকে আগে বুঝতে হবে যে থিটাটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়। ওকে, সো আমরা এখানে টোটাল 4টা কোয়াড্রেন্টের জন্যই দেখব, বাট আমি বেসিক্যালি হচ্ছে তোমাদেরকে 2টা দেখাবো আর বাকি 2টা তোমরা নিজেরা বুঝতে পারবা। যেমন আমি এখানে হচ্ছে প্রথম যে চতুর্ভাগ আছে তার জন্য থিটা বের করব। প্রথম চতুর্ভাগ খেয়াল করবা, এই প্রথম চতুর্ভাগের জন্য এ হচ্ছে থিটা, থিটা কারণ সে এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে ঘড়ির কাঁটার এখান থেকে এদিকে মানে বিপরীত দিকে এই থিটা পরিমাণ কোণ উৎপন্ন করছে। এখানে আমরা কি বলতে পারি, ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই কি বলো ভূমি। সো লম্ব হচ্ছে এখানে কত ওয়াই আর ভূমি কত এক্স। সো এটার মডুলাসের মান পরবর্তীতে নেওয়া লাগবে দেখে আমি আগে থেকে মডুলাস দিয়ে দিচ্ছি, কারণ আমার হিসাবের সুবিধার জন্য পরে একটা কাজে লাগবে। এখান থেকে থিটা বের করতে পারি আমি, থিটা সমান কত আসবে, ট্যান ইনভার্স কত ওয়াই বাই এক্স। সো এই ভ্যালুটা আমি এখান থেকে পাচ্ছি। সো দেখো তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা বের করার উপায় কি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা কিন্তু এখানে দেওয়া আছে। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটার ভ্যালু কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আসি আমি সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কিভাবে থিটার মানটা বের করতে হয়। সেকেন্ড কোয়াড্রেন্ট তুমি যখন নিবা তখন খেয়াল করবা, ধরো সেকেন্ড কোয়াড্রেন্ট একটা পয়েন্ট হচ্ছে এখানে, এই পয়েন্ট মানে কি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের ধরো আর কমা থিটা। এখন এই যে এই থিটাটা আছে, এই থিটা মানে কি এই পয়েন্ট থেকে এইটুকু যে ডিস্টেন্স এটা কিন্তু আর, এ হচ্ছে আর, আর এই ঘড়ির কাঁটার সরি এই হচ্ছে এক্স এর ধনাত্মক দিক, এক্স এর ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসো তাহলে কিন্তু তুমি এই পরিমাণ থিটা পাচ্ছ। সো এখন এই থিটাটা আমি কিভাবে বের করতে পারবো, দেখো এই থিটাটা বের করার জন্য আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। সেটা কি, সেটা হচ্ছে এই থিটাটা তো আর ডিরেক্টলি বের করা সম্ভব না। এখন তুমি কিন্তু এটা জানো, দেখো এইটুকু কিন্তু কিছু লাগে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানকার যে থিটাটা থাকতেছে এই থিটাটা কত আসবে, একই আসবে, কারণ এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা কি আমাদের বলো ভূমি। সো যদি ভূমি আর লম্ব এরকম হয় তাহলে ওটা তো একই রকম দেখতে, তাই না, দুই পাশেরটা তো সেম। সো এই থিটা আর এই থিটা যদি সেম হয় তাহলে কি বলতে পারি, আমি এখানে বলতে পারি এখান থেকে এই পুরোটা হচ্ছে কত, এই পুরোটা হচ্ছে আমাদের পাই। সো ঘড়ির কাঁটা বিপরীত দিকে আসলে হয় কি প্লাস পাই, এরপর এখানে আসলাম কিন্তু আমার লাগবে তো এতটুকু, তাহলে এখান থেকে আবার কি করবো বলো, আবার উল্টা দিকে চলে যাবো। সো কতটুকু চলে গেলাম উল্টা দিকে, এই যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এই পরিমাণ চলে গেলাম, তার মানে প্লাস পাই আবার ওদিকে যাব, তার মানে কি মাইনাস কত হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাসের ভ্যালু। কারণ কি ওয়াই মানে কি বলো লম্ব আর এক্স মানে কি এখানে দৈর্ঘ্য। সো লম্ব আর প্রস্থ। সো লম্ব কিন্তু নেগেটিভ হতে পারে না ভ্যালুটা, কারণ এটা তো দৈর্ঘ্য নির্দেশ করতেছে। আর নিচেরটা কি একটা আমার ভূমির পরিমাণ, সেটাও কিন্তু কি হতে পারে না বলো, নেগেটিভ হতে পারে না। সেই কারণে কি করলাম আমি এখানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স কে একটা মডুলাস দিয়ে ডিনোট করলাম। এরপর আমি খেয়াল করতেছি এখানে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা মানে কত আসতেছে, এখানে আমার থিটা সমান পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। একইভাবে থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তোমরা ভ্যালুটা দেখে বুঝতে পারতেছো যে কিভাবে ভ্যালুগুলো চলে আসছে। তো সবাই একা একা প্র্যাকটিস করবা যে কিভাবে থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য এই রকম দুইটা ভ্যালু আমাদের এখানে চলে আসলো। এখন আমরা এই সম্পর্কিত একটা ম্যাথ দেখবো, আশা করতেছি এই সম্পর্কিত একটা ম্যাথ দেখলে তোমাদের প্রবলেমটা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো স্টার্ট করি একটা ম্যাথ। সো বেসিক্যালি হচ্ছে একটা ম্যাথ, আমাদের এখানে টোটাল 2টা অঙ্ক দেওয়া আছে। আমরা প্রথম অঙ্কটা দেখি কি বলছে। দেখো প্রথম অঙ্কটা বলা আছে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -1, √3। এখন তুমি দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে x, এটা কত y। আচ্ছা, হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। সো পোলার মানে কি, পোলার মানে হচ্ছে r, থিটা বের করতে হবে। আচ্ছা, কিছুক্ষণ আগে কিন্তু আমরা আর বের করার ফর্মুলা শিখছিলাম, সবার মনে আছে কিনা? এই হচ্ছে আর এর ভ্যালু কিভাবে বের করতে হয়, √x² + y²। এখন আমি যদি এই আর এর ভ্যালুটা ফাইন্ড আউট করি তাহলে কি আসবে, দেখো r সমান √x² + y²। x মানে কত, -1, তার উপর একটা হোল স্কয়ার, প্লাস আসবে হচ্ছে y², √3 তার উপর একটা হোল স্কয়ার আসবে।
এখান থেকে আসবে হচ্ছে √1 + 3 মানে হচ্ছে 2। সো আমি কিন্তু আমার এই অঙ্কের আর এর মান পেয়ে গেছি এবং সেটা কত আসতেছে, সেটা হচ্ছে 2। আচ্ছা, এখন থিটা লাগবে। সো থিটাটা কিভাবে বের করবা? এখানে আর কিন্তু কি, আর মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে ডিসটেন্স তাকে আমি আর বলতেছি। আচ্ছা, এই হচ্ছে আর এর মান। এবার সে থিটা, থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এই ভ্যালুটা, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে পরিমাণ কোণ উৎপন্ন হচ্ছে তার মান কি বলা হয়, কি বলো? থিটা। এখন এই থিটাটা বের করার উপায় কি? কিছুক্ষণ আগে আমরা দেখলাম কি সেটা, এই যে এখানে দেখছি আমরা, সরি এখানে হচ্ছে একটু খেয়াল করো, এই যে ভ্যালুটা পাই মাইনাস কত, tan−1 y/x। তার মানে পাই থেকে tan−1 y/x মাইনাস করবো, তাহলে কি পাবো আমি? সেকেন্ড কোয়াড্রেন্টের থিটার ভ্যালু পেয়ে যাব। তাহলে আমি এখন এই ভ্যালুটা এখানে বসাই দিব। তো চলো আমরা একটু দেখি যে কিভাবে এই থিটার মানটা ফাইন্ড আউট করা যায়। সো এই থিটাটা কত আসবে তাহলে? থিটা সমান সমান আসবে হচ্ছে, এখানে লিখি আমি, থিটা সমান সমান পাই মাইনাস tan−1 y/x। এখানে y কত? √3 আর x কত? -1। এটার মডুলাসের মান কত হবে? √3। সো এখান থেকে আসবে হচ্ছে পাই মাইনাস tan−1 √3 মানে কত? tan 60 ডিগ্রি মানে হচ্ছে পাই/3। পাই বাই কত হবে? 3। এখান থেকে যদি আমি এটাকে ডিগ্রিতে নিয়ে আসি তাহলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 120 ডিগ্রি। সো এই হচ্ছে থিটার ভ্যালু। তোমরা এখানে এই থিটা ভ্যালুটা অ্যাপ্লাই করলে কত আসতেছে? 120 ডিগ্রি। তাহলে আমাদের এই অঙ্কের আর এর মান আসতেছে 2 এবং থিটা কত আসতেছে বলো? 120 ডিগ্রি। এবং এই হচ্ছে অ্যান্সার। আর এর মান কত বলো? 2 এবং থিটা কত? 120 ডিগ্রি। সো আমার মনে হয় এই অঙ্কটা সবাই বুঝতে পারলা। এই অঙ্কটা নিয়ে কারো কোনো ধরনের ডাউট থাকার কথা না। তোমরা এই সম্পর্কিত আরো কয়েকটা অঙ্ক বাসায় প্র্যাকটিস করতে পারো। বেসিক্যালি এখানে দেওয়া আছে কি -1 √3। তোমরা বাসায় যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো তার মধ্যে একটা হতে পারে এরকম -1, -√3, দেন হতে পারে হচ্ছে ধরো 1, -√3। তারপরে এটা হতে পারে, সেটা হচ্ছে শুধুমাত্র 1, √3। একই অঙ্ক তুমি চারটা ডিফারেন্ট টাইপের কোয়াড্রেন্টের জন্য বের করতেছো এবং এখানে কিন্তু থিটার মান ভিন্ন ভিন্ন টাইপের আসবে, বাট প্রত্যেক ক্ষেত্রে আর এর মান কি আসতেছে বলো? সেম আসতেছে। তার মানে একটা অঙ্কের মাধ্যমে তোমার কিন্তু 4টা অঙ্ক কমপ্লিট হয়ে যাচ্ছে। সো খুবই সহজ একটা অঙ্ক। আমার মনে হয় না এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা। তো সবাই এই বাকি 3টাও বাসায় প্র্যাকটিস করে নিবা। এখন আমরা চলে যাচ্ছি আমি আজকের লেকচারের সেকেন্ড ম্যাথে। তাহলে একটু পুরি সেকেন্ড ম্যাথটা কি বলছে দেখো। সেকেন্ড ম্যাথ হচ্ছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 3,90 ডিগ্রি হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। এই অঙ্কটা খুবই সহজ। এখানে কি বলা আছে দেখো, পোলার দেওয়া আছে না, আর এবং থিটা দেওয়া আছে। এই হচ্ছে আর, এই হচ্ছে থিটা। তোমাকে বের করতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক, মানে এক্স এবং ওয়াই তোমাকে বের করতে হবে। তার মানে এই অঙ্কটা কিন্তু খুবই সহজ। আগের অঙ্কটা ঠিক অপোজিট, এই কারণে এই অঙ্কটা আমি করাবো না। এই অঙ্কটা কি বলো? এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক। সো এটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, এটা হোমওয়ার্ক হিসেবে। আর অ্যানসারটা লিখে দিয়েছি সাইডে আমি। অ্যানসারটা হচ্ছে 0 আর কত বলো? 3। এই অ্যানসারটা যদি মিলে তাহলে ম্যাথ ঠিক আছে, আর না মিললে কি বলো? ম্যাথটা ভুল হয়ে গেছে। তো আমি আশা করব যে আমার ক্লাস দেখার পর এই অঙ্কটা অ্যাটলিস্ট এত সহজ একটা অঙ্ক তোমাদের ভুল হওয়ার কোনো কোশ্চেনই আসে না। তো অবশ্যই সবাই এটা বাসায় একা একা প্র্যাকটিস করে নিবা। এখন আমরা চলে যাব আজকের লেকচারের পরের অংশে। এখন খুবই সুন্দর একটা জিনিস নিয়ে কথা বলতেছি আমি, সেটা হচ্ছে এতক্ষণ আমরা দেখলাম কি কার্তেশিয়ান বিন্দু থেকে পোলার বিন্দুতে কনভার্সন আর পোলার বিন্দু থেকে কার্তেশিয়ান বিন্দুতে কনভার্সন। কিন্তু এখন দেখবো ঠিক অপোজিট না, অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের একটা জিনিস। সেটা হচ্ছে আগে আমরা কাজ করছিলাম বিন্দু নিয়ে বা পয়েন্ট নিয়ে, এখন কাজ করব সমীকরণ নিয়ে, ইকুয়েশন নিয়ে। মানে কার্তেশিয়ান সমীকরণকে পোলার সমীকরণে আর পোলার সমীকরণকে কার্তেশিয়ান সমীকরণে কনভার্সন করা। এটা কিভাবে সম্ভব দেখো। আমরা কি দেখলাম এখানে x² + y² = 2x বা x² + y² - 2ax = 0। কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে কনভার্ট করো। তার মানে এটা কি করতে হবে? পোলার সমীকরণে কনভার্ট করতে হবে। তার মানে কার্তেশিয়ান সমীকরণে x থাকবে, y থাকবে, বা মোট কথা x y রিলেটেড কিছু থাকবে। কিন্তু পোলার সমীকরণে কি থাকবে বলো? শুধুমাত্র r এবং থিটা এই সম্পর্কিত কিছু তথ্য থাকবে। সো পোলার সমীকরণে কনভার্ট করার পর কার্তেশীয় সমীকরণে কোনো প্রকার x এবং y রাখা যাবে না। এটা কিন্তু অবশ্যই মাথার মধ্যে গেঁথে রাখা লাগবে। সো আমরা যদি একটু খেয়াল করি, আমরা কি জানি? পোলার সমীকরণে কনভার্ট করবো এখানে। তো আমরা একটু কাজ করি এটা নিয়ে। x²
প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2ax। আচ্ছা, এবার আমরা কি জানি? আমরা জানি আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি এখানে এই ভ্যালুটা বসায় দিই কোথায়, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো কত, আর স্কোয়ার সমান সমান 2a, তার সাথে কি আছে, একটা এক্স আছে, এক্স। এখানে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আমাদের, আমরা কিন্তু জানি কিছুক্ষণ আগে দেখলাম যে এক্স সমান সমান আর কস থিটা, আর ওয়াই সমান সমান কি, আর সাইন থিটা। ওয়াই সমান সমান কত, আর সাইন থিটা। তাহলে এখানে এক্স এর জায়গায় বসায় দিই, এক্স কত হবে, আর কস থিটা। তার মানে আসবে হচ্ছে আর কস থিটা। এবং এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে আর স্কোয়ার সমান সমান 2ar cos থিটা। এবং এটাই কি বলো, এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এখন এই অঙ্কটা আমার মনে হয় না কারো বুঝতে কোনো টাইপের সমস্যা হয়েছে, এবং এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল তোমাদের জন্য। আশা করতেছি এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে, কি অঙ্ক সেটা দেওয়া আছে, একটা কার্টেসিয়ান সমীকরণ, তাকে কনভার্ট করতে হবে কিসে বলো, পোলারে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস সেখানে কোনো এক্স ওয়াই রাখা যাবে না। এখন একই টাইপের আরেকটা অঙ্ক, যেটা কিনা আগের অঙ্কটা ঠিক অপোজিট। কি বলছে এখানে দেখো, এটা একটা পোলার সমীকরণ, দেখে বুঝতে পারতেছো কেন? কারণ এখানে আর দেওয়া আছে এবং থিটা দেওয়া আছে, আর এখানে কোনো এক্স এবং ওয়াই দেওয়া নেই। এই সমীকরণটাকে কার্টেসিয়ান সমীকরণে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস আগের অঙ্কটা ঠিক অপোজিট এটা। তাহলে এই অঙ্কটা আমার মনে হয় তোমরা সবাই পারবা। এই অঙ্কটার অ্যান্সারটা, সরি, এটা অ্যান্সারটা এরকম আসবে না, একটু একটু ভুল হয়ে গেছে, এখানে একটু কারেকশন করে নাও। এটা বাসায় প্র্যাকটিস করবো তোমরা। এটা প্র্যাকটিস করলে আশা করতেছি যে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার অপোজিট, আর এই অঙ্কটাও তোমাদের হোমওয়ার্ক। এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করে নিবা। আমি আশা করবো যে এই অঙ্কটা সবাই একে একে প্র্যাকটিস করতে পারবা, কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপরও কোনো সমস্যা হলে অবশ্যই করবো, বলো আমাকে ইনবক্স করবা। ওকে, সো আমরা এখন আমাদের প্রথম দিকের যে সমস্যাগুলো ছিল তা কমপ্লিট করে ফেললাম, সলভ করে ফেললাম। এখন আমি পরের টপিকে আসি, সেটা হচ্ছে দুইটা কার্টেসিয়ান পয়েন্ট বা দুইটা পোলার পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। যদি আমি বলি যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ধরলাম, একটা হচ্ছে এ বিন্দু আর একটা কত, বি বিন্দু। আর ধরলাম এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা কত, x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত, x2, y2। আর আমি এটা কিভাবে বলতে পারি, যদি এটা আমাদের হয় হচ্ছে r1, আর যদি হয় হচ্ছে θ1, আর এটা যদি হয় হচ্ছে r2, θ2, তাহলে এই কার্টেসিয়ান বিন্দু থেকে এই কার্টেসিয়ান বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তার মান কত? মান হচ্ছে, যদি ডিসটেন্স হয় d, তাহলে d কত আসবে? d সমান সমান আসবে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এবং যদি এই স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা না নিয়ে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নেই, তাহলে কি আসবে বলো? এই r1 θ1 r2 θ2 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব d যদি হয়, এবং এই d আসবে হচ্ছে d সমান সমান √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 ইনটু r1 r2 cos θ1 - θ2, যেখানে θ1 মানে হচ্ছে প্রথম অ্যাঙ্গেল আর θ2 মানে কি বলো, দ্বিতীয় অ্যাঙ্গেল। আর এখানে থিটার মান নেগেটিভ আসলে কোনো সমস্যা নেই, কারণ আমরা কি জানি? আমরা জানি cos এর পর মাইনাস থিটা মানে হচ্ছে কত বলো, cos থিটা। সো এটা নিয়ে কোনো পেইন খাওয়ার কিছু নাই, তোমরা অবশ্যই এটা মাথায় রেখে দিবা। সো আমরা সর্বদা দেখা যায় একটা কার্টেসিয়ান বিন্দু থেকে কার্টেসিয়ান বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব তা নির্ণয় করতে পারি, কিন্তু একটা পোলার থেকে একটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে পারি না অনেক সময়। এটা ডিরেক্ট যে ফর্মুলাটা তা হচ্ছে এটা, সেটা কি r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 ইনটু r1 r2 cos θ1 মাইনাস কত বলো, θ2। এখন আমি একটা ম্যাথের ক্ষেত্রে যাব। এই অঙ্কটা তোমাদের খুবই পছন্দের একটা অঙ্ক, আমার নিজের একটা পছন্দের অঙ্ক, কারণ অঙ্কটা খুবই সহজ। আচ্ছা, আগে অঙ্কটা দেখি কি বলছে। দেখো, অঙ্কটা বলা আছে x অক্ষ ও -5, -7 থেকে 5, k বিন্দুটি দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা বিন্দু, সেটা কি, সেটা হচ্ছে এই বিন্দুটা 5, k বিন্দু। তার মানে x অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব, আবার -5, -7 এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, এই দুইটা কি বলো, ইকুয়াল, সমান। তার মানে আমরা একটা কাজ করি, ধরে নিলাম এই সেই পয়েন্ট, সেটা হচ্ছে 5, k, এই হচ্ছে 5, k, আর আরেকটা পয়েন্ট কত আছে আমাদের, -5, -7, এ হচ্ছে -5, -7।
আর এখানে কিন্তু খেয়াল রাখবা যে এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্বের কথা বলা আছে, কিন্তু এক্স অক্ষের কোন বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব তা কিন্তু বলে দেওয়া নেই। তার মানে এক্স অক্ষ থেকে আমি কি করলাম বলো, এখানে একটা লাইন টানলাম। এটা বোঝানো হচ্ছে কি, এই হচ্ছে এক্স অক্ষ থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা কত, সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এই রেড কালারের ডিস্টেন্সটা। এরপর বলা আছে এই বিন্দু থেকেও এই বিন্দুর যে দূরত্ব সেটা আবার কি, সেটা হচ্ছে এটা, এবং এই লাল কালারের ডিস্টেন্স আর এই গ্রিন কালারের ডিস্টেন্স দুইটা কি বলো, ইকুয়াল, দুইটা কি সমান। এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব তা কিন্তু তুমি দুইটা কার্টেসিয়ান বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সমীকরণ থেকে বের করতে পারতেছো। বাট যদি তোমাকে বলা হয় এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব কত, তাহলে তুমি কি করবা, তাহলে অবশ্যই তুমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা। সেটা কি, সেটা হচ্ছে এই হচ্ছে 0,0, এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষের সেই বিন্দু। এইখান থেকে এই পর্যন্ত যদি আমার হয় হচ্ছে 5, তাহলে এখান থেকে একটু কত হবে বলো, কে হবে। তার মানে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার যে দূরত্ব তার ভ্যালু কত, কে। এবং এটা কি অবশ্যই বলো একটা মডুলাসের মানের সমান, কারণ দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তাহলে আমি দেখি যে এই মডুলাস অফ কে সমান সমান কি, এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব। তার মানে আমি এখান থেকে বলতে পারতেছি রুট ওভার সেটা কত, -5 আর -5 আর হচ্ছে এখানে -5 হবে। সো -5 তারপর একটা হোল স্কোয়ার প্লাস এখানে -7 আর এখানে কি -7 তারপর একটা হোল স্কোয়ার, এত ভুল করতেছি আজকে, -7 - k তারপর একটা হোল স্কোয়ার সমান সমান কত আসতেছে, মডুলাস অফ কে। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে দুই পাশে স্কোয়ার উঠায় দিব, সরি রুট ওভার উঠায় দিব, তাহলে স্কোয়ার করতে হবে। তাহলে এখানে আসবে কত, -10 স্কোয়ার মানে কি 100 প্লাস আসবে কত 49, তারপর কত আসবে, এখান থেকে আসবে হচ্ছে প্লাস আসবে হচ্ছে 14k প্লাস আসবে কত k স্কোয়ার সমান সমান কি আসবে k স্কোয়ার। এখান থেকে k স্কোয়ার কাটা, তাহলে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে এখানে 149 প্লাস হচ্ছে 114k সমান সমান কি 0। আর এখান থেকে আমি যদি k এর মানটা বের করি কত আসবে, -149 ডিভাইডেড বাই কত 14, এবং এই হচ্ছে আমার আজকের ম্যাথের k এর মান -149 ডিভাইডেড বাই কত বলো 14। সো এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, এটা এমসিকিউ তো আসে, খুবই কমন একটা অঙ্ক এবং খুব সহজ একটা অঙ্ক। আশা করতেছি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। তোমরা এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, যদি যেমন এখানে দেওয়া আছে হচ্ছে কথার কথা যে এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব, যদি আমি বলতাম যে এক্স অক্ষ থেকে না ওয়াই অক্ষটা থেকে এই বিন্দুটা দূরত্ব, তাহলে কিন্তু কি করতাম আমি, যেমন এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব যখন আমি নেই সেটা কত হয়, সেটা হয় হচ্ছে এই কোটির মান। আর যদি আমি বলতাম ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব, তাহলে কি লিখতাম আমি, এই ভুজের মান লিখতাম। ঠিক আছে, জাস্ট অপোজিটটা। সো খুবই সহজ একটা জিনিস, আশা করতেছি এটা ডান আমাদের। এখন আমরা চলে যাব আমাদের পরের ম্যাথে। ওকে, অ্যান্সারটা দেখে নাও। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে -149 ডিভাইডেড বাই 14, যেটা আমরা মাত্র করলাম। সো এখন যাই আমরা পরের অঙ্কে। এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক, এটা হচ্ছে আমাদের হাকিম স্যারের বইয়ের অঙ্ক। ঠিক আছে, তো এটা তার অনুশীলনের মধ্যে দেওয়া আছে। এই অঙ্কটা শুধু এই বইতে না, অনেক বইতে দেওয়া আছে, আর এটা খুব পপুলার একটা অঙ্ক, এই কারণে আমি এই অঙ্কটাকে সিলেক্ট করছি। আর দেখা যায় এই অঙ্কটা 1 নম্বরের চ্যাপ্টারটা আছে 3 এর এ, তার মধ্যে মোটামুটি ধরো স্মার্ট একটা অঙ্কের মধ্যে একটা। ঠিক আছে, আচ্ছা আমি একটা পড়ি আগে, কি বলছে দেখো, একটি বৃত্তের কেন্দ্র 11,2, সো একটা পয়েন্ট নিলাম, কেন্দ্র নিলাম, সেটা কত 11,2, একটা বৃত্ত নিলাম, তার একটা সেন্টার নিলাম 11,2, এবং ব্যাসার্ধ 10। ওই বৃত্তের যে এর মধ্যবিন্দু হচ্ছে 2, -1, তাহলে দেখাতে হবে কি। ওকে, তো আমরা এখন পরের ম্যাথে চলে আসলাম। এই অঙ্কটা হচ্ছে আমাদের হাকিম স্যারের বই থেকে নেওয়া। এই অঙ্কটা খুবই স্মার্ট একটা অঙ্ক, কারণ এই অঙ্কটা আমার কাছে মনে হয় যে মানে সবার কাছে খুব মোটামুটি পপুলার একটা অঙ্ক, এই কারণে অঙ্কটাকে আমি সিলেক্ট করছি। আর এই অঙ্কটা করলে দেখা যায় স্ট্রেট লাইনের কিছু কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো চলো স্টার্ট করি ম্যাথটা। কি বলছে দেখো, ম্যাথে বলা আছে একটি বৃত্তের কেন্দ্র 11,2, সো একটা বৃত্ত নিলাম যার কেন্দ্র কত 11,2। এরপর কি বলা আছে, এবং ব্যাসার্ধ 10, বৃত্তটা নিলাম, তার ব্যাসার্ধ কত হবে 10 একক। এরপর বলা আছে ওই বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু কত
2, -1, তার মানে এখানে একটা জ্যা নিব, যে জ্যাটা নিব তার যে মধ্যবিন্দুটা থাকতেছে সেটা কত আসতেছে 2, -1। এরপরে কি বলা আছে, দেখাও যে তার দৈর্ঘ্য 2√10, তার মানে যে জ্যার কথা বলা আছে, এই যে জ্যাটা বলা আছে, এই জ্যার দৈর্ঘ্য কত হবে 2√10। সো আমরা জ্যার যে মধ্যবিন্দু তা নিলাম, সেটা কত 2, -1, এবং ওই সি থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স এটা কিন্তু তার ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? এই বৃত্তটার ব্যাসার্ধ। যদি এটা বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে আমি কি করতে পারি, দেখো আমি বলতে পারি যে এই বৃত্তটার ব্যাসার্ধের যে মান তা কিন্তু কোশ্চেনে বলা আছে, সেটা কত, সেটা হচ্ছে এই 10, এবং এখানে এই মূল বিন্দু থেকে যেহেতু একটা বৃত্ত, সো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের যে মধ্যবিন্দু আসবে সেখানে আমি একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকলে আমি কিন্তু এখানে একটা সমকোণী ত্রিভুজ পাবো, এবং আমি এখানে যে সমকোণী ত্রিভুজটা পাচ্ছি তার ক্ষেত্রে আমি কি জানি, দেখো অতিভুজের মান জানি। আমি যদি লম্বর মানটা বের করতে পারি তাহলে আমি কি পাবো বলো, এই ভুজের মান পাবো। এই ভুজের যে ডাবল কি হবে, এই এবি এর মান হবে, এবং এই এবি এর মান বা এবি এর দৈর্ঘ্যের মানই হবে এই জ্যায়ের দৈর্ঘ্য। কারণ কি, কারণ বলা আছে ডি বিন্দুটা এই এবি জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে, কারণ তার মধ্যবিন্দু এটা। সো আমি দেখি যে এই যে সেন্টার বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে এই লাইনের মধ্যবিন্দু যে দূরত্ব সেটার মান কত। তাহলে আমরা এই লাইনটা কি সিডি, তাহলে সিডি লাইন কি লেখা যাবে, সিডি সমান সমান √11 - 2 তার উপর একটা হোল স্কোয়ার প্লাস 2 আর +1, তার মানে 2 + 1 তার উপর একটা হোল স্কোয়ার। এখান থেকে কি লিখতে পারতেছি আমরা, √9² প্লাস কত 9, তার মানে √90 এই হচ্ছে আমার ভ্যালু। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, হচ্ছে √2 × 45। সো এখান থেকে লেখা যায় হচ্ছে কত, এখান থেকে লেখা যায় হচ্ছে √2 × √45। আচ্ছা, এটা লেখা দরকার ছিল না বেসিক্যালি, এটা আচ্ছা রেখে দিই আমরা এইভাবে যদি পড়া লাগে কখনো। আচ্ছা, এবার কি বলছে দেখো, এবার বলছে কি যে এটার যে টোটাল ক্যালকুলেশন থেকে এই এ আর ডি এর মান বের করতে হবে। এখানে এডি কি, এডি হচ্ছে আমার ভূমি। তো যদি ভূমি হয় এটা, তো ভূমি মানে কি লেখা যায়, ভূমি মানে লেখা যায় হচ্ছে অতিভুজ স্কোয়ার, মানে অতিভুজ এখানে কত এসি স্কোয়ার। সো এ সি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার মানে এডি স্কোয়ার, এ ডি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব কত সিডি, সিডি স্কোয়ার। এখানে এসি কত, এসি হচ্ছে 10, তারপর একটা স্কোয়ার মানে 100, আর এডি কত, এডি হচ্ছে এইটুকু যেটা আমাকে বের করতে হবে, এডি বের করব, প্লাস সিডি, সিডি কত আসলো √90। সো সিডি আসতেছে হচ্ছে √90, তার উপর একটা স্কোয়ার। সো এখান থেকে কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে 100 মাইনাস কত 90 সমান সমান কি এখানে এ ডি স্কোয়ার, আর এখান থেকে এডি কি লেখা যাবে, এডি সমান সমান লেখা যাবে হচ্ছে প্লাস মাইনাস √10। আর এখানে আমরা কি করব না বলো, মাইনাসটাকে নিব না, কারণ এডি মানে কি একটা দৈর্ঘ্যের মান নির্দেশ করতেছে। সো শুধু আমি এখানে প্লাস মানটা নিব। সো আসবে কত তাহলে প্লাস মানে √10, তার মানে আমি এই এ থেকে ডি পর্যন্ত যে ডিসটেন্স সেটা পেয়ে গেছি, তার ডাবল করলে কি পাবো, আমি এ বি এর ডিসটেন্স পাবো। তার মানে এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এখানকার এ বি এর মান পাবো, এবং সেটা কত আসতেছে 2√10। তার মানে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে এ বি, এই এ বি এর মান হচ্ছে 2√10 এত একক। সো তোমাকে কিন্তু এই হিসাবটাই দেখাতে বলছে। সো আমার মনে হয় না এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো, সবাই বুঝতে পারছি। খুবই সহজ একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের বোর্ড এক্সামের জন্য। সবাই মাথায় রেখে দাও অঙ্কটা কিভাবে করবা। আমি এইভাবে করছি, তুমি ইচ্ছা করলে যদি ব্যাসার্ধ এই পাশ থেকে নিতা তাও হইতো, বা যে অন্যখানে নিলে তাও হইতো, বাট এভাবে ম্যাথটা যদি বোঝানো হয় তাহলে জিনিসটা একটু ক্লিয়ার লাগে আর কি, এই কারণে আমি জাস্ট এভাবে পড়াইছি। তো তোমার যার যেভাবে ইচ্ছা সেভাবে করবা, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে পরের অংশে, বাট তার আগে হচ্ছে দেখে নাও যে এখন আমি কি কি পড়াবো। সেটা হচ্ছে বিভাগ বিন্দু ও অনুপাত নির্ণয়। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমরা প্রায় খেয়াল করি যে ধরো এই হচ্ছে একটা সরলরেখা, তার এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, ধরলাম একটা পয়েন্ট হচ্ছে ধরো এ, আর একটা পয়েন্ট ধরলাম হচ্ছে বি। এখন বলা গেল যে এ বি কে একটা পয়েন্ট যার নাম সি,
এই সি বিন্দুটা কথার কথা ধরো 2 আর 4 এরকম একটা রেশিওতে বা 1 আর 2 এরকম একটা রেশিওতে কি করছে বলো অন্তর্বিভক্ত করছে, অথবা এই এবি কে আরেকটা বিন্দু যার নাম ধরো কথার কথা ডি, এই ডি বিন্দুটা আবার কোন একটা অনুপাতে বহির্বিভক্ত করছে। এখন অন্তর্বিভক্তিকরণ আর বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা সবাই জানো, সেটা কি যখন একটা বিন্দু অন্তর্বিভক্ত করে তখন তার ক্ষেত্রে একটা এক্স বের করতে হয়, একটা ওয়াই বের করতে হয়, এবং অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে এক্স এর ফর্মুলা কত, এক্স সমান সমান উপরে থাকবে m1 x1, সো আমি একটু এভাবে বলি, নিচে থাকবে কি 2 অনুপাতের যোগফল। তার মানে যদি এই অনুপাতটা এরকম হয়, ধরো এরকম, সেটা হচ্ছে ধরো m1 আর হচ্ছে m2, তাহলে ab কে এই যে সি বিন্দুটা m1 আর m2 এরকম দুইটা অনুপাতে ভাগ করছে, তাহলে কি করব, নিচে লিখবো 2 অনুপাতের যোগফল, এরপরে উপরে প্রথম অনুপাত ইনটু এই পাশে যে বিন্দুটা আছে তার x2 এর মান, আর এখানে হচ্ছে দ্বিতীয় অনুপাত ইনটু দ্বিতীয় অনুপাত মানে m2 ইনটু এই পাশে যে x1 আছে তার ভ্যালু, সো এই হচ্ছে x1। একইভাবে y বের করব আমরা, সরি আচ্ছা y বের করব আমরা, y বের করার ক্ষেত্রে কি নিচে দুটো অনুপাত, উপরে কি প্রথম অনুপাত ইনটু দ্বিতীয় বিন্দুর কোটি, আর দ্বিতীয় অনুপাত ইনটু প্রথম বিন্দুর কত কোটি। সো এই ক্যালকুলেশনটা করার মাধ্যমে তুমি কি করতে পারবা, এরকম সমস্যাগুলো খুব সহজে সলভ করতে পারবা। এখানে আমি করছি কি বলো, এখানে করছি হচ্ছে অন্তর্বিভক্তিকরণ। যদি কোন একটা বিন্দু ধরে নিলাম, সেই বিন্দুটা হচ্ছে আমার ডি বিন্দু ধরলাম, সেটা হচ্ছে এই জায়গাতে অবস্থিত, এখন এই ডি বিন্দুটা যদি বহির্বিভক্ত করে তাহলে তার ক্ষেত্রে একটা এক্স আছে এবং কি একটা ওয়াই আছে, তাহলে এই এক্স এবং এই ওয়াই বের করার ক্ষেত্রে কি করতে হবে, অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে ছিল কি মাঝখানে বলো, এখানে ছিল একটা প্লাস, এই ছিল একটা প্লাস, এই একটা প্লাস, এই একটা প্লাস, বাট যখনই তোমাকে বহির্বিভক্তিকরণের কথা বলা হবে সিম্পলি প্লাসের জায়গায় একটা মাইনাস বসাবে, এটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। একইভাবে এখানে ছিল প্লাস বাট প্লাস হবে না, এখানে হবে কি মাইনাস, এখানে ছিল প্লাস, কি হবে বলো মাইনাস হবে। তার মানে অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে সব ফর্মুলা হবে প্লাস, আর বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে সব ফর্মুলা কি হবে মাইনাস। সো এই খুবই সহজ একটা জিনিস। এখন আমরা এই সূত্র রিলেটেড একটা ম্যাথ দেখবো, যেটা করলে তোমাদের সমস্যা আরো ভালো ক্লিয়ার হবে বলে আমি আশা করতেছি। তো চলো অঙ্কটা পড়ি আগে। পি বিন্দু 1, এবং কিউ বিন্দু যেটা কিনা 8, 6 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দু 3, 4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তো ফার্স্টে আমি এই একটা পি বিন্দু আর আরেকটা কি কিউ বিন্দু নিলাম। এখন এই পি বিন্দু আর কিউ বিন্দুকে যে বিন্দুটা এই সেই বিন্দু যে কি করতেছে 3:4 এই রেশিওতে অন্তর্বিভক্তিকরণ করতেছে, তাহলে কি করব, আমি এই পি কিউ যে লাইনটা আছে কানেক্ট করলাম, পি কিউ লাইনকে কানেক্ট করার পর ধরলাম এই সেই বিন্দু যেটা কিনা কি বলো আর, এবং এই আর বিন্দুটা কি করতেছে বলো এই পি কিউ কে একটা অনুপাত, সেটা কত 3 আর 4 এই অনুপাতে অন্তর্বিভক্তিকরণ করতেছে। কেন, কারণ দুইটা জয়েনিং লাইনের মাঝে একটা বিন্দু আসছে যেটা কিনা এই লাইনটাকে এই অনুপাত এবং এই অনুপাতে অন্তর্বিভক্তিকরণ করতেছে, এবং এই আর এর যে মান এক্স এবং ওয়াই তা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এন্ড কোশ্চেন হচ্ছে এটা আমি কিভাবে নির্ণয় করব, খুবই সহজ। কি করবা তাহলে এই যে ফর্মুলাটা আছে এটা কিন্তু অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা, এখানে সবগুলা মান বসাই দিবা। কি আছে এখানে m1 যোগ m2, এখানে এই হচ্ছে m1 একে বলো m2, তারপরে কি x2 x1, x2 কত, x2 হচ্ছে এটা হচ্ছে x2, এই হচ্ছে x2, আর এটা কত হবে x1 হবে, আর এখানে y বের করবা, নিচে কি m1 যোগ m2, আর এখানে m1 m2 বসাবা, y2 y1, এই হচ্ছে y2, এই হচ্ছে y2, আর এটা কত y1। সো এই হচ্ছে ভ্যালু। এটা তো বেসিক্যালি ফর্মুলা দিয়ে করলাম আমি, কিন্তু এই অঙ্কটা তুমি খুব সহজে করতে পারো। কিভাবে, কারণ এই অঙ্কগুলো কখনো রিটেন আসে না, বেসিক্যালি এগুলো এমসিকিউতে আসে। এমসিকিউতে আসলে তুমি টাইম পাবা মানে বেসিক্যালি 1 মিনিট। এখন 1 মিনিটের মধ্যে এইরকম সহজ একটা অঙ্ককে তো এত টাইম নষ্ট করা যাবে না, আরো শর্টকাটে করতে হবে। সেটা কিভাবে করবা, সেটা করার জন্য তোমাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কি সেটা দেখো, ট্রিক্সটা হচ্ছে খেয়াল করবা, এখানে ছিল পি বিন্দু, এখানে আছে কিউ বিন্দু, তাহলে পি থেকে কিউতে আসতো, এখানে আমাদের পি থেকে আর অনুপাত কত 3,
আর আর থেকে কিউ এর অনুপাত কত 4, তার মানে টোটাল 3 আর 4 7টা স্টেপ সামনে আগাবা। তার মানে এখানে টোটাল 7টা অনুপাত তোমার হাতে আছে, 7টা অনুপাত। এখন দেখো এই বিন্দুতে x এর মান ছিল 1, বাট এই বিন্দুতে কত হয়েছে 8, তার মানে এখানে 7 বাড়ছে। তাহলে তোমার হাতে টোটাল অনুপাত কত 7, 3 + 4 7, এবং তোমার এখানে 1 থেকে 8 এ গেছে, মানে এখানে কি বাড়ছে বলো 7 বাড়ছে। তাহলে প্রতি অনুপাতে কত করে বাড়ছে 1 করে বাড়ছে। সো কি লিখতে পারি আমি এখানে, যেহেতু এখানে টোটাল 3টা অনুপাত বাড়ছে, তার মানে এখানে কত হবে 2, x এর মান 1 ছিল হয়ে যাবে 2, আর এখানে কত হবে 3, আর এখানে কত হবে 4, তার মানে এখানে x এর মান কত আসবে 4 আসবে। ঠিক আছে, এরপর খেয়াল করো ছিল -1 হলো কত 6, তাহলে -1 থেকে 6 কত বাড়লো 7 বাড়লো। এখানেও কি প্রতি ঘরে 1 করে বাড়বে, তাহলে ছিল -1, এখানে হবে কত 0, এরপর এখানে কত হবে 1, এখানে কত হবে 2, এরপরে আস্তে আস্তে বেড়ে বেড়ে এখানে সামনের দিকে যাবে আর কি। সো এই বিন্দু কত তাহলে 4,2, এবং এই 4,2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তুমি যদি এই ফর্মুলার মধ্যে বসানোর মাধ্যমে x এর মান বা y এর মান নির্ণয় করো, একই ভ্যালু তুমি পাবা, কোনো ডাউট এখানে থাকার কিছু নাই। তোমরা অবশ্যই এমসিকিউ আসলে শর্টকাটে এই অঙ্কগুলো সলভ করে ফেলবা, তাহলে কি হবে বলো তোমার টাইম অনেক বেঁচে যাবে। সো এই অঙ্কটা আমাদের ডান। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরের অঙ্কে। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে একটু অন্যভাবে বলা আছে, মানে হচ্ছে আগে দেওয়া ছিল কি অন্তর্বিভক্ত, এবার কি দেওয়া আছে বহির্বিভক্ত। অঙ্কটাকে পড়ি তারপরে বলতেছি মানে কি করতে হবে। এখানে খেয়াল করবা পি বিন্দু 3,4 এ হচ্ছে পি বিন্দু, এবং কিউ বিন্দু 5,9 এ হচ্ছে কিউ বিন্দু, যার স্থানাঙ্কের মান কত 5,9। বিন্দু দ্বারা সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2,3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে আগের বার পড়ছিলাম হচ্ছে অন্তর্বিভক্তিকরণ, এবার করবো কি আমি বহির্বিভক্তিকরণ। আচ্ছা, তার মানে এই হচ্ছে একটা পি বিন্দু আর এই হচ্ছে একটা কিউ বিন্দু। এই পি কিউ এর বাইরে একটা বিন্দু ধরলাম, সেটা হচ্ছে কি আর। এই আর বিন্দুটা কি করছে বলো, আর বিন্দুটা এই পি কিউ কে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করছে। তার মানে 2 গুণটা আর 3 গুণটা, মানে হচ্ছে এই পি বিন্দু থেকে আর পর্যন্ত যে অনুপাত সেটা হচ্ছে 2, আর ওইখানে কিউ থেকে আর পর্যন্ত যে অনুপাত সেটা কত বলো 3। আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার না, এটা তো ক্লিয়ার যে এই বিন্দু থেকে এই বিন্দু যদি 2 হয় আর পুরোটা যদি 3 হয়, তাহলে এখান থেকে একটু কত হবে 1 হবে, তাই না? সহজ অঙ্ক তো। আচ্ছা, এখন এই অঙ্কটা তোমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করবা, কিছু মানে যেটা করলাম x সমান নিচে m1 + m2, বাট এখন এটা তো আর অন্তর্বিভক্তিকরণ না, কি বহির্বিভক্তিকরণ, তাহলে কি হবে মাইনাস হবে। তাহলে m1 - m2 উপরে m1x2 - m2x1, ঠিক আছে, সব মাইনাস হয়ে যাবে প্লাসের জায়গায়। আচ্ছা, এই অঙ্কটাও তুমি ইচ্ছা করলে শর্টকাটে করতে পারো, কিভাবে সেটা দেখো। এখানে 5 থেকে হইছে কত বলো 3, তাহলে 5 থেকে 3 হওয়া মানে কি কয় ঘর কমলো 2 ঘর কমলো। তার মানে এটা তো অনুপাত একটা, আর এখানে অনুপাত কত 2টা। তার মানে এখানে 5 থেকে 3 মানে 2 কমে 1 অনুপাতের জন্য, তাহলে এখানে আছে 2 অনুপাত, তাহলে 2 অনুপাতের জন্য কত ভ্যালু কমবে 4 কমবে। তাহলে 5 থেকে হবে কত 3 থেকে ধরো এখানে হবে হচ্ছে, ধরো কথার কথা যে 2 ঘর কমবে, ধরো হবে 1, আর এখানে কত হবে এখানে হবে হচ্ছে -1, কারণ 1 থেকে 2 কমালে কত হয় -1 হয়। এরপর কি আছে দেখো 9 থেকে হচ্ছে কত 9 থেকে হচ্ছে 4, তার মানে কি এখানে আমার কমছে কত 5, তার মানে 5 কমছে, তাহলে প্রতি ঘরে 5 কমে, তাহলে 4 থেকে যদি আরো 5 কমে তাহলে কত হবে -1, আর এই -1 থেকে আরো 5 কমলে কত হবে হচ্ছে -6। সো এই হচ্ছে আমার এই বিন্দুর স্থানাঙ্কের মান, এবং দেখো অ্যানসারটা তাই দেওয়া আছে -1, -6। তোমরা যদি পরীক্ষায় এমসিকিউর ক্ষেত্রে এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের টাইম অনেক কম লাগবে এবং টাইম অনেক বেঁচে যাবে, ঠিক আছে। তোমরা অবশ্যই এই শর্টকাটগুলো ফলো করবা। এখন আমাদের এই অঙ্কটা ডান। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরের অঙ্কে। একটু দেখি এখানে কি বলা আছে। দেখো পি বিন্দু -2,3 এবং কিউ বিন্দু 4, -7 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। সো যেহেতু এখানে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্তের কথা কিছু বলা হয়নি, তার মানে ধরেই নিবা এখানে তোমাকে অন্তর্বিভক্তিকরণের কথাই বলা হয়েছে। যদি বহির্বিভক্তিকরণের কথা বলা থাকতো তাহলে কিন্তু ঠিক লেখায় থাকতো যে বহির্বিভক্তিকরণ করো।
আচ্ছা এই হচ্ছে আমার বিন্দু, সেটা কি পি বিন্দু, আর একটা কি বলো কিউ বিন্দু। এ হচ্ছে পি এবং এ হচ্ছে কি বলো কিউ। এখন এই দুটা বিন্দু কি করতেছে, এই দুটা বিন্দু যে সংযোগ রেখাটা আছে, এই সংযোগ রেখাটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কি কি অনুপাতে ভাগ করতেছে তা আমার বের করতে হবে। এখন যদি আমি ফার্স্টে এক্স অক্ষের কথা আসি, আমি একটা করে দিব আর একটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবা। তাহলে কি বলতেছি আমি, দেখো এক্স অক্ষরেখা এই সরল রেখাটাকে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করতেছে, সেটা কত, সেটা হচ্ছে এ অনুপাত এবং কি বলো এ অনুপাত। এখন কোশ্চেন হচ্ছে এক্স অক্ষের উপর, এটা তো এক্স অক্ষের উপর অবস্থিত, এখানে ওয়াই এর মান কত বলো 0, তার মানে এই বিন্দুটা কত হবে এক্স কমা কত 0। যেহেতু এক্স অক্ষের উপর একটা বিন্দু, এখানে কোটি কত হয় সবসময় 0 হয়। আচ্ছা এবার এই একটা অনুপাত, এই একটা অনুপাত, কিছুক্ষণ আগে আমি কি ধরতাম m1 আর কি অনুপাত m2, বাট এখন একটা সমস্যা আছে। সমস্যাটা কি, এবার তোমার কিন্তু দুইটা অনুপাত দেওয়া আছে, দুইটা অনুপাত দেওয়া, আগে কিন্তু কি ছিল অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে তোমার যে বিন্দুটা অন্তর্বিভূতিকরণ করতো তার মান বের করা লাগতো। বাট এবার কিন্তু অনুপাতও দেওয়া নাই, এই বিন্দুও দেওয়া নেই। তাহলে কি করবা, তাহলে কি করতে হবে, যখন তোমার অনুপাতগুলোর হেল্প নিয়ে কোন একটা বিন্দুকে নির্ণয় করতে হবে তখন অনুপাতকে চেঞ্জ করতে হবে। কিভাবে সেটা, ধরো তোমার অনুপাত দেওয়া আছে হচ্ছে m1 প্লাস m2, সরি একটা রেশিও হবে আর কি, m1 ইস টু হচ্ছে m2। এখন এই অনুপাতকে তুমি চাইলে খুব সহজে ইজি করতে পারো। কিভাবে সেটা, তুমি দুই পক্ষকে m2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে m2 দিয়ে ভাগ করলে তাহলে কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে m1 আর m2 m2 কাটা কত আসতেছে এখানে বলো 1 আসতেছে। সো এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, তার মানে কি এটা কে নিলাম কনস্ট্যান্ট। তার মানে যখন তোমার কোনো একটা রেশিও দেওয়া থাকবে না, রেশিও দেওয়া থাকবে না কিন্তু বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দু থেকে রেশিওর মান নির্ণয় করতে যাবা। সো নরমালি রেশিও বের করতে হলে কি করতে হয়, নরমালি রেশিও বের করতে হলে m1 বের করতে হয় আবার m2 বের করতে হয়, আলাদা আলাদা করে বের করতে হয়। বাট তুমি যদি এটা অ্যাপ্লাই করো, ধরে নাও এই বিন্দুটা এই সরল রেখাটাকে k:1 অনুপাতে ভাগ করছে, তাহলে কিন্তু সমস্যাটা আরো ইজি হয়ে যাবে। কেন, কারণ এখান থেকে কিন্তু এক পক্ষের মান অলরেডি বের করাই আছে, শুধুমাত্র k এর মানটা বের করতে পারলেই তোমার প্রবলেম কি বলো সলভ। তাহলে এখন যদি k এর মান হয় 2, তাহলে 2 হইলে এ পাশে কত হবে 2:1। যদি কথার কথা k এর মান আসে তোমার হচ্ছে 3/2, এ পাশে আসে হচ্ছে 1, দুই পাশে 2 দিয়ে গুণ করলে কত হবে 3:2। সো এভাবে তুমি কি করতে পারতেছো বলো, যে কোনো অঙ্ক খুব সহজেই সলভ করতে পারতেছো। সেটা কখন করবা, যখন তোমার বিন্দু দেওয়া আছে সেই বিন্দু থেকে কি করতে হবে, সেই বিন্দু থেকে এই অনুপাতের মান বের করতে হবে। বেসিক্যালি এই অঙ্কে বিন্দুর মানটা দেওয়া নেই, ঠিক আছে, তোমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে যে কিভাবে এটা করা যায়। সো টেনশন করার কিছু নেই, আমরা এটাকে একটু পরে সলভ করব এবং একটু পর খুব ইজি লাগবে এই অঙ্কগুলোকে। আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম, যে হিসাবের সুবিধার জন্য যখন আমাকে অনুপাত বের করতে বলা হবে তখন আমি আর m1 m2 ধরবো না, m1 m2 এর জায়গায় কি ধরবো বলো, ধরবো হচ্ছে k আর 1, বললাম এটা হচ্ছে k, এটা কত 1। ওকে এখন আমরা আমাদের ফর্মুলায় আসি, ঠিক আছে। আচ্ছা দেখো এই বিন্দুটা, এই বিন্দু আর এই বিন্দুটাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্তিকরণ করছে, তাহলে এই বিন্দুটা কি আছে বলো, এই বিন্দুটার একটা ভুজ আছে, সেটা কত x। তাহলে x মানে কত আসতেছে, x মানে আসতেছে হচ্ছে নিচে কত আসবে বলো, নিচে 2 অনুপাতের যোগফল, তাহলে কত k যোগ 1, উপরে কত k অন্তর্বিভক্তকরণ সবগুলো কি প্লাস, আর এখানে 1 ইনটু কত হবে, এ হচ্ছে k, k এর অপোজিটটা কি x2, সেটা কত 4, তাহলে k ইনটু কত হবে 4, আর এখানে কি 1 ইনটু এ হচ্ছে অনুপাত, এর অপোজিটটা কি x1, এটা কত -2, তাহলে 1 ইনটু কত হচ্ছে এখানে -2, তো এটা নিলাম। এরপর কত আসবে, এরপর আসবে হচ্ছে 4k -2 ডিভাইডেড বাই k প্লাস 1, আর এখানে কত আসছে x। দেন আরেকটা বিন্দু, সেটা কত দেওয়া আছে 0। সো 0 মানে কত আসতেছে, 0 মানে আসতেছে হচ্ছে 0 সমান সমান নিচে আসবে কত বলো k প্লাস 1, উপরে k প্লাস 1 ইনটু এই k এর অপোজিটটা কি y2 কত -7, সো এই হচ্ছে -7, আর এই একের অপোজিটটা কি y1, সেটা কত 3, তাহলে কত আসবে এখানে 3, তাহলে নিচে কত আসতেছে, নিচে আসতেছে হচ্ছে -7k প্লাস 3 ডিভাইডেড বাই k প্লাস 1 সমান 0।
এবং যদি এই জিরোকে কে প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে, এটা জিরো চলে আসবে। আর এটা কিন্তু জিরো নেওয়া লাগতেছে কেন, কারণ এই যে জিরো এই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, দ্যাটস ওয়াই তার মান কত আসতেছে, জিরো আসতেছে। সো বেসিক্যালি এই জিরোই হচ্ছে আমার ক্লু। এই জিরো দিয়ে কি করতেছি বলো, আমি অঙ্কটা সলভ করতেছি খুব সহজেই, ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে, কে প্লাস ওয়ান ইন্টু জিরো, এ পাশে কত থাকবে 7k মানে মাইনাস 7k প্লাস আসবে কত 3 সমান সমান 0, এবং এখান থেকে লিখবো আমরা, লিখবো হচ্ছে k সমান সমান 3/7। তাহলে আমাদের অনুপাতটা কি ছিল, k:1। তাহলে অনুপাত যদি k:1 হয় তাহলে কি লিখতে পারতেছি আমরা, k:1, এবং এটা কত আসতেছে 3/7 হচ্ছে 1, এখানে কি লেখা যাবে 3:7। সো এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কি দেখলাম আমরা, এখানে যে কে আছে এই কে কত আসতেছে, কে আসতেছে হচ্ছে ধরো 3, ঠিক আছে, এ হচ্ছে 3 আর এটা কত আসতেছে 7 আসতেছে। সো এই হচ্ছে আমাদের কি 7। সো আমি একটু লিখে রাখি এখানে, এই যে অনুপাতটা আছে আমার এখানে এটা কত আসতেছে 7। তার মানে এই বিন্দুটা যেটা কিনা এক্স অক্ষের উপর একটা বিন্দু, এবং এটা হচ্ছে এক্স অক্ষরেখা, এই এক্স অক্ষরেখা, এই এক্স অক্ষরেখা এই সরলরেখাটাকে কি করছে বলো 3 আর 7 এই অনুপাতে অন্তর বিভক্ত করছে। তো আমরা এটা অ্যান্সারটা মিলে দেখি ঠিক আছে কিনা। সো ঠিক আছে, এই হচ্ছে 3 আর এটা কত বলো 7। একইভাবে তোমরা কি বের করবা, তোমরা বের করবা এই সরলরেখাটাকে y অক্ষরেখা, এই হচ্ছে y অক্ষরেখা, এই y অক্ষরেখা কি করছে বলো এই সরলরেখাটাকে আবার এই অনুপাত আর এই অনুপাত দুইটা ভিন্ন অনুপাতে অন্তর বিভক্ত করছে। যদি তারা এরকম দুইটা ভিন্ন অনুপাতে অন্তর বিভক্তিকরণ করে, খেয়াল করবা এই y এর উপর আমরা জানি কি x এর যে স্থানাঙ্ক তার মান কত বলো 0, আর y এরটা কত y থাকবে। সো আগে আমরা y এর জায়গায় ধরছিলাম 0, বাট এখন কি ধরবো x এর জায়গায় 0। তার মানে এটা অ্যাপ্লাই করে কি করতে পারো, তুমি খুব সহজে এই অঙ্কটা সলভ করতে পারো। আচ্ছা, এই অঙ্কটার একটা মজার ট্রিক্স আছে, ট্রিক্সটা বলে দিই আমি, খেয়াল করবো সবাই। ট্রিক্সটা হচ্ছে দেখো, যখন তোমাকে বলা হবে এক্স অক্ষরেখা কি অনুপাতে অন্তর বিভক্ত করে, যখন তুমি এক্স অক্ষরেখা নিবা তখন এই বিন্দু আর এই বিন্দুর কোটির যে অনুপাত সেই কোটির অনুপাতটা নিবা। তার মানে এখানে কোটির যে মানের অনুপাত সেটা কত 3 আর কত বলো 3/7। সো এক্স অক্ষরেখা কি করছে, একে 3/7 এই অনুপাতে অন্তর বিভক্তকরণ করছে। আর যদি বলা হয় এই বিন্দুটা মানে অপোজিটটা সেটা কত ধরলাম, সেটা হচ্ছে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা কি, এই বিন্দুটা হচ্ছে y অক্ষরেখার একটা উপর একটা বিন্দু। তার মানে y অক্ষরেখা এই বিন্দুতে এই সরলরেখাটাকে কি করছে বলো এই 1:2 অনুপাতে অন্তর বিভক্তকরণ করছে। তাহলে যখন y অক্ষরেখা এই সরলরেখাটাকে কি অনুপাতে অন্তর বিভক্তকরণ করে তখন কি নিবা এই ভুজ আর এই ভুজের অনুপাত। তাহলে এখানে ভুজ কত 2/4, তার মানে আসতেছে কত 2/4, দ্যাট মিন্স কত বলো 1/2। সো এই হচ্ছে অ্যান্সার। তার মানে 1:2, তার মানে এ হচ্ছে 1 আর এটা কত হবে 2 হবে। এরকম একটা অনুপাতে কি করতেছে বলো অন্তর বিভক্ত করতেছে। সো আমার মনে হয় তোমরা এরকম অঙ্ক পরীক্ষা যদি চলে আসে একা একা করতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই লেকচারের পরের অংশে। এখন দেখো কি বলছে এখানে, যদি 2,5 তারপর হচ্ছে এই বিন্দু, এটা বি বিন্দু হচ্ছে 5,9 এবং ডি বিন্দু হচ্ছে 6,8 বিন্দু ত্রয় ABCD রম্বসের শীর্ষবিন্দু হয়, তাহলে সি এর স্থানাঙ্ক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, খুবই সহজ একটা জিনিস। এখানে ফার্স্টে বলছে কি যে একটা রম্বাস যার 4টা পয়েন্ট থাকে, 3টা পয়েন্ট দেওয়া আছে, আরেকটা পয়েন্ট তোমাকে বের করতে হবে। আচ্ছা, এই পয়েন্টটা বের করার জন্য দুইটা নিয়ম আছে, কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে একটা সনাতন পদ্ধতি আর বাকিগুলো শর্টকাট। সো সনাতন পদ্ধতিতে অ্যাকচুয়ালি কি এটা তো সবাই জানা মনে হয়, তাই না? সনাতন পদ্ধতিটা হচ্ছে আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে কি করে বলো ভাগ করে। আচ্ছা, এখানে আমরা কি বলতে পারতেছি দেখো, এখানে আমি এ বিন্দু জানি, বি বিন্দু জানি, সি বিন্দু জানি না, সরি সি হচ্ছে এটা আমি জানি না, বাট ডি জানি, ডি জানি, এ জানি, বি সবই জানি, বাট এটা আমি জানি না। আমাকে এই বিন্দুটার মান বের করতে হবে। এখন এই বিন্দুটার মান সনাতন পদ্ধতিতে বের করার নিয়ম কি, আমরা কি জানি, এই কর্ণ আর এই কর্ণ একটা আরেকটাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু এটা, আবার এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু কোনটা বলো এটা। আমি আগে দেখি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু কত, 6 আর 5 মানে 11 ভাগ কত হবে 2,
আর কত 8 আর 9, 8 9 কত হবে 17, 17 ভাগ কত হবে বলো 2। আচ্ছা আবার দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু কত x যোগ 2, x যোগ 2 ডিভাইডেড বাই কত বলো 2। এরপরে কি আছে y যোগ 5, y যোগ 5 বাই কত হবে 2। এবং আমরা কি জানি, আমরা জানি এখান থেকে দেখে বোঝা যাচ্ছে কি সেটা, এই বিন্দু আর এই বিন্দু কি বলো একই বিন্দু, হুবহু সেম বিন্দু। এই যে যেখানে তারা একে অপরকে কি করছে বলো পরস্পরকে ইন্টারসেক্ট করছে। তার মানে এই বিন্দুর ভুজ আর এই বিন্দুর ভুজ সমান, এই বিন্দুর কোটি আর এই বিন্দুর কোটি কি বলো সমান হবে। তাহলে 11/2 সমান কি হবে x + 2/2। তার মানে 11 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে x + 2 বাই কত হবে 2। সো দুই পাশ থেকে 2 2 কাটা, তাহলে x কত আসতেছে বলো 9। সো এই হচ্ছে x এর মান। একইভাবে y এর মান চলে আসবে, সেটা কিভাবে 17/2, 17 ভাগ 2 সমান কত হবে y + 5/2। সো y + 5 বাই কত হবে 2। এখান থেকে y কত পাবো বলো 12 পাবো। সেই হচ্ছে 12। তার মানে এই অঙ্কটা আমরা এইভাবে সনাতন পদ্ধতিতে সলভ করতে পারি, কিন্তু এই অঙ্কটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম শর্টকাট ওয়েতে। কিভাবে সেটা দেখো, খেয়াল করবা এই জায়গায় ছিল কত 2, ছিল 2, 2 থেকে হয়েছে কত 5। তার মানে 2 থেকে যদি 5 হয় তাহলে কত বাড়ছে এখানে 3 বাড়ছে। তার মানে এখানে ভুজ কত বাড়ছে 3 বাড়ছে। তাহলে এখানে ছিল ভুজ 6, এখানে কত হবে 3 বেড়ে 9 হবে। তাহলে এখানে x কত হবে 9। এবার খেয়াল করবা এখানে ভুজ ছিল 5, হয়েছে কত 9, তাহলে কত বাড়ছে 4 বাড়ছে। তাহলে এখানে ছিল 8, 4 বাড়বে, 4 বেড়ে y এর মান কত হবে 12 হবে। ওকে, সো 9 আর 12 সরি এই 9 আর 12 এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন কিন্তু এই অঙ্কের একটা পার্ট আছে, সেটা কি দেখো, সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। সো আমরা সবাই জানি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা কি, হাফ ইন্টু দুই কর্ণের গুণফল আর কি। দুই কর্ণ কত, একটা হচ্ছে এসি আর একটা কি বিডি। হাফ ইন্টু এসি ইন্টু হচ্ছে বিডি। সো এই হচ্ছে অ্যান্সার। এটা দিয়ে তুমি কি করতে পারবা, রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের মাধ্যমে এই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। সো এটা মনে হয় না করে দেওয়া লাগবে তোমাদেরকে। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের পরের অঙ্কে। সো এই অঙ্কটা আমার পক্ষ থেকে, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা কি বলছে দেখো, এই অঙ্কটা হচ্ছে একটু কমপ্লেক্স আছে, হালকা কমপ্লেক্স না, সহজ, সহজের মধ্যে একটু কমপ্লেক্স। আচ্ছা কি বলছে দেখি এখানে, এ বি সি এবং ডি বিন্দু চারটির স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, ঠিক আছে। এরপর কি বলা আছে, সিডি সরলরেখা এবি সরলরেখাকে বহিস্থভাবে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা এখানে কি করতে হবে তাহলে, নির্ণয় করতে হবে হচ্ছে সিডি সরলরেখা, সিডি কোনটা এই সরলরেখা, আর এবি কোনটা এ হচ্ছে এবি সরলরেখা, এ হচ্ছে এ বিন্দু, তারপরে এ হচ্ছে বি বিন্দু, আর এবি কে বহিস্থভাবে কোন একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে এই সিডি সরলরেখা কি করতেছে বলো একটা অনুপাতে বিভক্ত করতেছে। তার মানে কি এখান থেকে এই পর্যন্ত একটা অনুপাত আছে, আবার এখান থেকে এই পর্যন্ত একটা অনুপাত আছে। সো বেসিক্যালি এই কথাটা এখানে বলা আছে। আচ্ছা এখন এটা কিভাবে নির্ণয় করবা, বা এটা নির্ণয় করার যে পদ্ধতিটা সেটা কেমন হবে। আচ্ছা ফার্স্ট অফ অল একটু দেখে নেই যে কিভাবে এটাকে ফাইন্ড আউট করতে হবে। খেয়াল করবো সবাই, দেখো ধরে নিলাম এ হচ্ছে বি বিন্দু, এটা এ বিন্দু, আর এটা আমার আননোন একটা পয়েন্ট যেটা কিনা কি বলো পি বিন্দু, সেটা কি এক্স কমা ওয়াই, এটা আমার একটা আননোন পয়েন্ট। এখন এই পি বিন্দুটা কি করছে বলো, এই এ বি কে বহিস্থভাবে বিভক্ত করছে কি অনুপাতে, আর এই বিন্দুটা পি বিন্দুটা কিন্তু এই সিডি সরলরেখার উপরে অবস্থিত। তার মানে এই সিডি সরলরেখা বলা যা কথা, আর পি বিন্দুটা বলা কি বলো সেম কথা। তার মানে এই সিডি সরলরেখা এই এবি সরলরেখাটাকে বহিস্থভাবে যে বিন্দুতে বহির্বিভক্ত করলো সেটা কি অনুপাত তা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা দেখি যে এই যে পি বিন্দু যার মান হচ্ছে এক্স কমা ওয়াই, এই পি বিন্দুটা কিভাবে নির্ণয় করা সম্ভব। আচ্ছা যখন আমরা কোনো একটা বিন্দু থেকে একটা রেশিও বের করতে যাই তখন কিন্তু কি করতে হয় আমার, তখন কিন্তু ওই রেশিওটার ক্ষেত্রে আমি কি ধরি k/1, কিন্তু এখানে কিন্তু
রেশিও দেওয়া নেই, আবার বিন্দুটা দেওয়া নেই। তাহলে ওই ক্ষেত্রে কি করতে হবে, ক্যালকুলেশনটা সহজ করার জন্য রেশিওটা ধরতে হবে কত, k:1। এখানে আমাদের ধরলাম এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা কত ধরলাম, সেটা হচ্ছে k। তার মানে এখান থেকে অন্য কালার নিয়ে আমি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা কত আসতেছে ধরলাম k, আর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব সেটা কত আসতেছে 1। তাহলে এই বিন্দু আর এই বিন্দুকে মিলে যে সরলরেখাটা হয়, এই সরলরেখাটাকে কি করছে, এই বিন্দুটা বহির্বিভক্তকরণ করছে কি অনুপাতে, সেটা k:1 অনুপাতে। তাহলে এখানে x এর মান কত আসবে, x সমান সমান নিচে কত হবে, নিচে হবে হচ্ছে k+1 নাকি -1, k-1, নিচে কত হবে k-1, উপরে কত হবে k-1 ইন্টু এখানে k এর ক্ষেত্রে এটা হচ্ছে x1 y1, এটা কত x2 y2। তাহলে x1 কত এখানে 1 আর x2 কত হবে 3, সো এই হচ্ছে ইন্টু কি 3। এবার এখানে আসি আমরা y এর ক্ষেত্রে আসি, y নিচে কত হবে, নিচে হবে হচ্ছে k-1 k-1 ইন্টু k ইন্টু কত আসবে, এ হচ্ছে k, তার অপোজিটটা সেটা কত, এটা হচ্ছে y2। তাহলে k ইন্টু কত 0, আর 1 ইন্টু কত হবে, 1 ইন্টু হবে হচ্ছে y1, সেটা কত 1। তার মানে এখানে কত আসতেছে দেখো, এখানে আসতেছে হচ্ছে নিচে k-1, উপরে কত k-3, সো k-3। আর এখানে কত আসবে, আসবে হচ্ছে উপরে -1, নিচে কত আসবে, আসবে হচ্ছে k-1। ওকে, এটা মনে হয় বুঝতে পারলাম, এইটুকু বুঝতে কারো সমস্যা হয়নি। আচ্ছা, এবার কথা হচ্ছে এই x এর মান আর y এর মান তুমি যদি বের করতে পারো, অথবা এখানে যে k আছে এই k এর মান তুমি যদি বের করতে পারো, তাহলে কিন্তু কি করতে পারতেছো, তুমি বুঝতে পারতেছো যে এই অনুপাতটা কি হতে পারে। এখন আমরা কি জানি, এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার উপর d বিন্দু, p বিন্দু এবং c বিন্দু তিনটা পয়েন্টই কিন্তু আছে। এখন যদি এই সরলরেখা দিয়ে একটা ত্রিভুজ আমি কল্পনা করি, তার ক্ষেত্রফলটা কত আসবে 0। তাহলে কি লিখবো আমি এখানে, AC AP আর AD এদের তিন বিন্দুর যে ত্রিভুজ, মানে ত্রিভুজ কত আসতেছে এখানে DP আর হচ্ছে C, সো ত্রিভুজ DP আর C এটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের যে মান সেটা কত আসবে 0 আসবে। সো আমি ধরে নিলাম এই D বিন্দু কত -10 -4 -10 -4, এরপরে কত xy xy, এরপরে কত 5 1 আবার কত -10 মাইনাস কত হবে 4। আচ্ছা, এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে, তাই না? ক্যালকুলেশন করো, কি করতে হবে এখানে, ক্যালকুলেশন করলে একটা হাফ আনতে হবে। এরপর এখানে কত আসবে -10 আর ইন্টু y, এটা ক্রস করতে হবে, এ হচ্ছে ক্রস, তাহলে -10y আবার ক্রস, তাহলে কি হবে +x, আবার কত এটা হচ্ছে কত -20 মনে হয়। আচ্ছা, -20, যাক ভ্যালুটা ঠিক আছে কিনা আমি শিওর না, দেখি আগে করে যাই। মাইনাস কত আসবে, আসবে হচ্ছে অপোজিটটা কত, এটা হচ্ছে 4x, আসবে হচ্ছে -4x, ও সরি এটা মাইনাসে আসবে, একটু ভুল করলাম। আচ্ছা, এটা -4x, এরপরে কত 5y প্লাস 5y, এরপরে কত -10। আচ্ছা, এখন ক্যালকুলেশন ডান। এবার আমরা ফুলটার উপর একটা ব্র্যাকেট দিয়ে নিই। সো এখান থেকে এ পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে, কত আসবে এখানে হাফ ইন্টু এখানে কত আছে, এখানে আছে হচ্ছে -10y, এখানে কত এই মাইনাস আর এখানে প্লাস কি -5y, তার মানে কি -15y, এরপরে এখানে x আর এখানে কি -4x, এই মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে কি প্লাস 5x, এরপরে কত -20 আর এখানে কত +10, তার মানে কি -10 সমান কি 0 আসবে। তো এখান থেকে কি লেখা যাবে হচ্ছে -15y প্লাস 5x -10 সমান 0, এন্ড এখান থেকে লিখতে পারবো কত, আমরা লিখতে পারবো হচ্ছে x -3y -2 সমান কত 0। সো এই হচ্ছে আমার ইকুয়েশন, যেটা কিনা আমরা যে বিন্দুগুলো আছে সব বিন্দুগুলাকে একটা রেখার উপর অবস্থিত ধরে
মানে সমরেখ ধরে সেখান থেকে আমি তার ক্ষেত্রফলকে 0 ধরে এই ভ্যালুটা পাইছি x - 3y - 2 সমান কত 0 আসছে। এখন দেখো এই x এর জায়গায় আমি কিন্তু এই ভ্যালুটা বসাতে পারি k - 3 / k - 1, আর এখানে কি করা যায় বলো, y এর জায়গায় বসানো যায় কত -1 ডিভাইডেড বাই k - 1। তো আমি এখন এই সমীকরণটার মধ্যে এটা বসাই দিব, বসাইলে আমি কি পাবো বলো, k এর মানটা পেয়ে যাব। এবং k এর মানটা পেয়ে গেলে কিন্তু ওই k আমার কি হবে বলো, ওই অনুপাতটা হবে যে বহিস্থভাবে যে অনুপাতে কি করে বলো, যে অনুপাতে বিভক্ত করে, এবং এই বিভক্তটা কি হবে বহির্বিভক্ত, এবং সেটা কিন্তু আমি এখান থেকে বুঝতে পারতেছি। তো আমাদের এই অঙ্কটা আমরা বাসায় প্র্যাকটিস করে নিব, তাহলে কিন্তু আর এই অঙ্কটার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। আমি আর করাচ্ছি না, কারণ এই সমীকরণটার মধ্যে x এর জায়গায় এই x এর মানটা বসাই দিবা, আর এই y এর জায়গায় এই y এর মানটা বসাই দিবা, তাহলে কিন্তু কি বল অঙ্কটা চলে আসবে, এবং তাই তোমার হবে অ্যান্সার। সো আমাদের অঙ্কটা ডান। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের পরের ম্যাথে। তো একটু দেখি যে পরের ম্যাথটা কি বলা আছে। সো এটার অ্যান্সারটা হচ্ছে 2:1, কে আসবে 2, আর এটা তো 1, 2:1। আচ্ছা, এবার আসে হচ্ছে ত্রিভুজের বিভিন্ন কেন্দ্র। আচ্ছা, ত্রিভুজের বিভিন্ন কেন্দ্র, এখন এটা বলতে আমরা কি বুঝাই? বেসিক্যালি ত্রিভুজের অনেকগুলো কেন্দ্র আছে, তার মধ্যে 4টা কেন্দ্র খুব ইম্পর্টেন্ট। আসি আমরা যেটা আসবে এটা সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড মানে কি? সেন্ট্রয়েড মানে মধ্যমা, মধ্যমাগুলোর যে ছেদবিন্দু, ঠিক আছে? সো মধ্যমাগুলোর যে ছেদবিন্দু তাকে আমরা কি বলি? ভরকেন্দ্র বলি। তার মানে সেন্ট্রয়েড মানে হচ্ছে ভরকেন্দ্র। এবং আমরা কি জানি, একটা ত্রিভুজ যদি থাকে, এই ত্রিভুজের একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে জয়েনিং পয়েন্ট, এই হচ্ছে বিপরীত বাহু, তার মধ্যবিন্দু এটা, সো তাদের জয়েনিং পয়েন্ট হচ্ছে এটা। আবার এই শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, জয়েনিং পয়েন্ট হচ্ছে এটা। আবার এই শীর্ষ থেকে বিপরীত বাহু এটা, তার জয়েনিং পয়েন্ট হচ্ছে এটা। সো এই হচ্ছে তাদের জয়েনিং পয়েন্ট। এবং আমরা এটাও জানি যে ভরকেন্দ্র বা যাকে আমরা জি বলে থাকি, এই ভরকেন্দ্রটা ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমাকে কি করে বলো, মধ্যমাকে একটা অনুপাত, সেটা কত 2:1, 2:1, 2:1 এরকম একটা অনুপাতে বিভক্ত করে। এরপর আসে হচ্ছে এখানে আসি আমরা সার্কামসার্কেল। সার্কামসার্কেল মানে কি? পরিকেন্দ্র। পরিকেন্দ্র মানে কি? একটা ত্রিভুজ অঙ্কন করব, সেই ত্রিভুজের 3টা শীর্ষকে কেন্দ্র করে, শীর্ষকে নিয়ে আমি যে বৃত্ত কল্পনা করব, ওই বৃত্তের কেন্দ্রটাই কি বলো, কেন্দ্রটাই হচ্ছে এই ত্রিভুজের কি সার্কামসেন্টার বা পরিকেন্দ্র। এরপরে কি, এই হচ্ছে একটা বৃত্ত, এটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা পয়েন্ট, 1টা 2টা 3টা শীর্ষকে কল্পনা করে যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এবং এই বৃত্তের কেন্দ্রকেই আমি কি বলবো, এই ত্রিভুজের পরিকেন্দ্র বলবো। এরপরে কি, ইন সেন্টার, যাকে আমরা কি বলি অন্তকেন্দ্র। এখন অন্তকেন্দ্র মানে কি? অন্তকেন্দ্র মানে হচ্ছে একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের মধ্যে 3টা বাহুকে টাচ করে যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, সেই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, এবং সেই কেন্দ্রটা নির্ণয় করার উপায় কি? উপায় হচ্ছে ত্রিভুজের এই শীর্ষ এবং এই শীর্ষ, 3টা শীর্ষ থেকে তাদের যে কোণগুলো আছে, এই কোণগুলোকে সমাদ্বিখণ্ডিত করো, এই কোণকে সমাদ্বিখণ্ডিত করো, এই কোণকে সমাদ্বিখণ্ডিত করো। সো কোণগুলোকে সমাদ্বিখণ্ডিত করলে তারা একে অপরকে যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে, তার মানে কোণগুলোর সমাদ্বিখণ্ডক যে বিন্দুতে একসাথে মিলিত হবে, সেই বিন্দুকে বলবো আমি কি অন্তকেন্দ্র। তার মানে এই হচ্ছে অন্তকেন্দ্রের কনসেপ্ট। এবার লাস্টে আসে হচ্ছে অর্থ সেন্টার, যাকে আমরা বলি কি লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু। এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রত্যেকটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করবা, সেই লম্ব অঙ্কন করলে যে বিন্দুটা 3টা লম্বকে ছেদ করবে একসাথে, তাকে আমি কি বলবো লম্ব বিন্দু বলবো। বেসিক্যালি কি হয় দেখো, এই হচ্ছে একটা শীর্ষ, এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, আবার এই শীর্ষ থেকে একটা লম্ব অঙ্কন করলাম, এই শীর্ষ থেকে একটা লম্ব অঙ্কন করলাম। সো তারা এই বিন্দুতে কি করছে বলো, একটা আর একটাকে ছেদ করছে। দ্যাট মিনস এই বিন্দুটা কি ত্রিভুজের অর্থ সেন্টার বা কি লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র। সো আমার মনে হয় ভর কেন্দ্র, লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র তোমাদের বোঝা হয়ে গেছে। এটা নিয়ে কোনো ডাউট তোমাদের মধ্যে নাই। সো আমরা এই জিনিসটা একটু আগে শিখে নিলাম, কারণ এই রকমের সমস্যা পরীক্ষা অনেক আসে। সো আমি এই সমস্যা থেকে কয়েকটা সমস্যা আমরা দেখাবো, তার আগে চলো দেখে নেই যে আমি এই সমস্যার পর আর
কি কি ধরনের সমস্যা এই টাইপ থেকে দেখতে পারি বা এরকম টপিক থেকে দেখতে পারি। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের বিভিন্ন বিন্দু নির্ণয় করার ক্ষেত্রে যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয় সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। যেমন সবাই জানো, যদি এটা একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের একটা বিন্দু হয় এ, একটা হয় বি, একটা হয় সি, আর এখানে এ বি আর সি যদি তিনটা বাহুর দৈর্ঘ্যের মান হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি ভর কেন্দ্র কত। ভর কেন্দ্র হচ্ছে তিন বিন্দুর ভুজের যোগফল ভাগ কত 3, এবং 3 কোটির যোগফল ভাগ কত হবে 3। এটা সবাই জানো, খুবই সহজ একটা ফর্মুলা, এটা নিয়ে কোনো ডাউট কারো নাই। এরপরে কি আছে দেখো, পরিকেন্দ্র। সো আমরা পরিকেন্দ্র মানে কি জানতাম, পরিকেন্দ্র মানে হচ্ছে তোমার এটা বেসিক্যালি এ হচ্ছে পরিকেন্দ্র। সো একটা বৃত্ত, এই বৃত্তটার যে কেন্দ্র তাই তো পরিকেন্দ্র না। সো যদি এটা একটা বৃত্ত হয়, এই বৃত্তের যে পরিকেন্দ্রটা আছে তা হচ্ছে তোমাকে বের করতে হবে। সো বেসিক্যালি এখানে আমরা বৃত্তের সমীকরণ যেটা আছে সেটা অ্যাপ্লাই করলে কি হয় বলো, বেটার হয়। আচ্ছা, এবার এই হচ্ছে বৃত্তের সমীকরণ এখানে অ্যাপ্লাই করবো আমি। এরপরে কি আছে, অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে কি লাগবে, 3 সাইডের দৈর্ঘ্যের মান লাগবে। যেমন এখানে এ ত্রিভুজের 3 সাইড কত, এ বি আর সি, তাহলে a ইন্টু x1 b ইন্টু x2 c ইন্টু কত x3। একইভাবে 3 বাহুর যোগফল 3 বাহু 3 বাহু 3 বাহু এবং 3টা কোটির মান। সো আমরা এই ফর্মুলার মাধ্যমে কি করতে পারবো, যে কোনো ত্রিভুজের অন্তঃকেন্দ্রের মান নির্ণয় করতে পারবো। আর লাস্টে কি বলা আছে, লম্ব কেন্দ্র। সো লম্ব কেন্দ্র বের করতে হলে কি লাগবে, লম্ব কেন্দ্র বের করতে হলে যেমন আমরা কি জানি যে লম্ব কেন্দ্র কি, লম্ব কেন্দ্র মানে হচ্ছে একটা বিন্দু থেকে অপোজিট শীর্ষের উপর লম্ব। তার মানে এই লাইন আর এই লাইনের যে তোমার ধরো তোমার কথার কথা এই বিন্দু এই বিন্দু এই বিন্দু দেওয়া আছে, তুমি এই বিন্দুটার সরলরেখার সমীকরণ জানো, তাহলে এই সরলরেখার সমীকরণ জানলে তার লম্ব রেখার সমীকরণ তুমি জানবা, সেটা কত, সেটা হচ্ছে এই লম্ব রেখার সমীকরণটা তুমি পেয়ে যাবা। একইভাবে এই বিন্দু জানলে তুমি কি পেয়ে যাবা বলো, তার লম্ব রেখার সমীকরণ পেয়ে যাবা। আবার এই বিন্দু জানলে তার লম্ব রেখার সমীকরণ তুমি পেয়ে যাবা। তার মানে এই সরলরেখা এই সরলরেখা এই সরলরেখা বের করার পর তাদের ছেদবিন্দুগুলো বের করলে তুমি কি পেয়ে যাবা, ওই ত্রিভুজের লম্ব বিন্দু পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। সো আমরা দেখলাম যে কিভাবে কি করতে হয়, বিভিন্ন বিন্দু নির্ণয় করতে হয়। এখন আমরা একটা সমস্যায় যাব। এই সমস্যাটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র রিলেটেড, যেটা খুবই কমন একটা সমস্যা, যে 3টা বিন্দু দেওয়া থাকে। আমরা জানি যে ভর কেন্দ্র কি করে, এই বাহুগুলোকে 2:1 2:1 তারপর হচ্ছে 2:1 এরকম অনুপাতে কি করে, অন্তর বিভক্ত করে। তাহলে আমরা এই সম্পর্কিত ম্যাথে চলে যাই। সূত্রটা হচ্ছে x1 যোগ x2 যোগ x3 ডিভাইড বাই 3, y1 যোগ y2 যোগ y3 ডিভাইড বাই কত হবে 3। এটা হচ্ছে ভর কেন্দ্রের কি নির্ণয় করা, x নির্ণয় করা এবং y নির্ণয় করার ফর্মুলা। সো আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের এই সম্পর্কিত একটা ম্যাথে। তো আগে দেখি ম্যাথটা কি বলা আছে, সবাই খেয়াল করবা। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত এবং এত যদি ত্রিভুজটির ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয় বা অবস্থান করে, তবে দেখাও যে t1 যোগ t2 যোগ t3 সমান কত হবে 0। আচ্ছা, এবার আমরা কি জানি যে ভর কেন্দ্র নির্ণয় করার যে ফর্মুলা সেটা কত, ভর কেন্দ্র হচ্ছে ধরলাম x, y, এবং সেখানে কি করতে হয়, প্রথমে এখানে ভুজগুলোকে যোগ করতে হয়, 3 দিয়ে ভাগ করতে হয়। সেটা কত, a t1 স্কয়ার প্লাস a t2 স্কয়ার প্লাস a t3 স্কয়ার ডিভাইডেড বাই কত হবে বলো 3। আচ্ছা, এটা হচ্ছে ভুজ। আর একসাথে করে ফেলি, এরপরে কি আসবে, কোটি আসবে। কোটি কত আসবে, সরি বারবার ভুল করতেছি আজকে। সো কোটি আসবে হচ্ছে উপরে 281 282 283, সো 281 প্লাস 282 প্লাস হচ্ছে 283 ডিভাইডেড বাই কত বলো 3। আচ্ছা, এখন খেয়াল করো, এ হচ্ছে একটা x অক্ষরেখা, এ একটা y অক্ষরেখা। যদি ভর কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে এটার x এর মান x থাকবে, y এর মান কত হবে 0। তাহলে যদি ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে এখানে যে y এর মানটা দেওয়া আছে, এই y এর মান, এই হচ্ছে y এর মান, এটার মান কত আসবে বলো 0 আসবে। এটা ধরতে হবে কত 0। সো y এর মান 0 ধরে আমাকে প্রমাণ করতে হবে কি t1 যোগ t2 যোগ t3 সমান কত হবে 0। তো আমরা ওটাই করব। তাহলে কি লেখা যায়, যদি y 0 হয় তো 0 মানে কি লেখা যাবে এখানে 2a_t1 প্লাস 2a_t2 প্লাস 2a_t3
ডিভাইডেড বাই কত বলো 3 হবে। সেখান থেকে কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে 3 × 0 মানে কি 0, আর 2 এর সবগুলো থেকে কমন 2 এ বাদ, তাহলে কি লেখা যাবে এখান থেকে t1 প্লাস t2 প্লাস t3 সমান সমান 0, এবং এই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার, এবং এটাই তোমাকে দেখাইতে বলা হয়েছে। সো আমার মনে হয় অঙ্কটা খুবই সহজ ছিল। তো আমরা চলে যাই আমাদের পরের অঙ্কে। সো এটা আমাদের আরেকটা সমস্যা, এই সমস্যাটা খুবই সহজ একটা সমস্যা, আর এই সমস্যাটা অনেকেরই সমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই সমস্যাটা আমরা কিভাবে সলভ করব, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সমস্যা, একটা প্রবলেম ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি যে কিভাবে এই সমস্যাটা সলভ করা যায়। তো আগে পরি অঙ্কটা কি বলছে, খেয়াল করো কি বলছে এখানে। OPQ ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 0 0 a cos বিটা, মাইনাস a sin বিটা এবং a sin আলফা, a cos আলফা। এরপর কি বলছে, দেখাও যে আলফা সমান সমান বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান সবচেয়ে বড় হবে এবং সবচেয়ে বড় মানটি বের করো। বিশাল অঙ্ক, তাই না? আচ্ছা, তো আমার নিজেরই অঙ্কটা দেখে খুব খারাপ লাগতেছে, তোমাদেরও খারাপ লাগতেছে। আচ্ছা, তো অঙ্কটা খুবই মানে সহজ একটা অঙ্ক, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। তো ফার্স্ট অফ অল ত্রিভুজ আঁকলাম, এটা ত্রিভুজ ধরলাম, ত্রিভুজের কি বিন্দু বলছে OPQ ধরলাম, এ হচ্ছে ও ইচ্ছা মতো, এ হচ্ছে পি, এ হচ্ছে কিউ, নিলাম র্যান্ডমলি নিলাম, তিনটা বিন্দু নিলাম। এরপরে কি বলা আছে, ও বিন্দু কত 0, 0, তারপর পি কত a cos বিটা মাইনাস a sin বিটা। আচ্ছা, a cos বিটা মাইনাস a sin বিটা। একইভাবে কিউ এর মান দেওয়া আছে কত, সেটা a sin আলফা, a cos আলফা, a sin আলফা, a cos আলফা। আচ্ছা, এখানে একটু লেখা খারাপ হয়ে গেছে, দেখে নিও, বুঝে নিও, ঠিক আছে। আচ্ছা, এখন কি করবো, ক্ষেত্রফল করবো, ঠিক আছে। দেখি যে কি বলা হচ্ছে, যে আলফা সমান সমান বিটা হলে ক্ষেত্রফলের মান কি হবে বলো, ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম সবচেয়ে বড়, সো ম্যাক্সিমাম ক্ষেত্রফল হবে। তো দেখি আমরা ট্রায়াঙ্গেল ও পি কিউ, এটা কত আসে, এটা আসবে হচ্ছে হাফ ইন্টু ফার্স্টে কত 0 0, এরপরে কত a cos বিটা, a cos বিটা মাইনাস a sin বিটা, এরপরে কত a sin আলফা, a cos আলফা, a sin আলফা, এরপর হচ্ছে a cos আলফা, এখানে কত আবার 0 0 রিপিট হবে, তাই না? আচ্ছা, সো আমরা কি করলাম, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলাম, এই বিন্দু থেকে এই বিন্দু, আবার এখান থেকে এখানে আসলাম, এই বিন্দুতে আসলাম, এখান থেকে আবার এই বিন্দুতে আসলাম, আর কি বিন্দুতে আসলাম। সো আমি কি করতেছি বলো, 4 বার বিন্দুগুলোকে টাচ করতেছি, এই কারণে এটাকে 4 বার লিখলাম আমি। এখন আমি আমাদের বেসিক ফর্মুলায় চলে যাব। বেসিক ফর্মুলায় কি ক্রস করতে হয় না, ক্রস করো ক্রস করো ক্রস করো, 0, এটাও 0, তাহলে কি থাকতে শুধুমাত্র থাকতেছে হচ্ছে এখানে আমাদের একটা হাফ থাকবে, আর হচ্ছে কি থাকবে a cos বিটা ইন্টু a cos আলফা। আচ্ছা, এটা মাইনাস মাইনাস কি আসবে, আসবে হচ্ছে এটা, এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে কি আসবে মাইনাস a, আর এখানে a, তার মানে আসবে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, তাহলে a sin আলফা ইন্টু a sin বিটা। আচ্ছা, এই তো, সো এটা লেখার দরকার নেই, শর্টকাটে করে ফেলছি। আচ্ছা, এবার কি লেখা যাবে, এখানে হাফ, একটা হাফ লিখবো এখানে আমরা, ইন্টু এখানে একটা a আছে, একটা a আছে, a আর a মানে a স্কয়ার, একটা a স্কয়ার কমন যাবে, তাহলে কি থাকে cos বিটা cos আলফা sin বিটা। এটা ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে cos আলফা মাইনাস বিটা। আচ্ছা, এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আসলো, হাফ ইন্টু a স্কয়ার cos আলফা মাইনাস বিটা। এখন এই cos আলফার মান যদি ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম ভ্যালুর সাথে এটাকে মাল্টিপ্লাই করলে ম্যাক্সিমাম ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। আর cos আলফার এই যে মানটা আছে পুরোটা আলফা মাইনাস বিটা, এটার মান যদি মিনিমাম হয় তাহলে মিনিমাম ক্ষেত্রফলটা পাবো। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রফল আমরা কখন পাই, মানে ম্যাক্সিমাম ভ্যালু cos এর ক্ষেত্রে কখন আসে, যখন +1 হয়, আর cos এর ক্ষেত্রে +1 মানে কত cos 0, তাই না? তাহলে এখানে 0 হওয়া লাগবে, তার মানে cos আলফা মাইনাস বিটা, একটু লিখে দিই সাইডে আমি, এখানে আসবে হচ্ছে cos আলফা মাইনাস বিটা সমান 1 হলে ম্যাক্সিমাম হবে, আর cos এর ক্ষেত্রে আলফা মাইনাস বিটা এটা আসবে হচ্ছে তোমার 0 আর কি, ঠিক আছে 0, তার মানে এখানে আসতেছে কত আলফা সমান কি বলো বিটা। ওকে, তার মানে আলফা মাইনাস
cos আলফা মাইনাস বিটার মান ম্যাক্সিমাম হচ্ছে যখন +1 হয়, আর +1 মানে কত হয় যখন cos এর মান হয় 0 ডিগ্রি, তার মানে আলফা মাইনাস বিটা কত হবে 0 হবে। সো আলফা মানে কি বিটা, সো আলফা ইকুয়ালস টু বিটা। তো আলফা আর বিটা হইলে কি হয় বলো, এখানে আমি সবচেয়ে বড় ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, এবং যদি আমি এখানে বসায় দিই কত সেটা আলফা আর বিটা সমান, তাহলে আলফা মাইনাস আলফা তাহলে কি হবে, অথবা বিটা মাইনাস বিটা তাহলে কত হবে 0, cos 0 মানে কত হবে 1, তার মানে আস্তে আস্তে কত হাফ a স্কয়ার, তার মানে এই হচ্ছে হাফ অফ a স্কয়ার, এবং এটাই হচ্ছে এই ত্রিভুজের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু এবং সবচেয়ে বড় মান। ঠিক আছে, তাহলে আমার মনে হয় না এই রকমের কোনো সমস্যা যদি পরীক্ষা আসে তোমাদের কোনো সমস্যা হবে। এখানে আমি cos দিয়ে করছি, এখানে হয়তো সাইন আসতে পারতো, আর tan আসতে পারতো, cot আসতে পারতো, যে কোনোটা আসতে পারতো। তুমি বুঝে বুঝে কি করবে বলো, এটাকে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, ওকে। আর এখানে যে ফর্মুলাটা আছে cos বিটা cos আলফা sin বিটা, এটা কিন্তু মনে রাখা লাগবে। তোমরা অনেকেই দেখা যায় ম্যাথ করো, ধিদ্ধাপ ম্যাথ করো, বাট ফর্মুলা মুখস্থ রাখো না। এই ফর্মুলাগুলো মুখস্থ না থাকলে কিন্তু কি হবে না, পরীক্ষায় কখনই ম্যাথ মিলবে না। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। আচ্ছা, এটা উত্তরটা দেওয়া আছে এখানে, হাফ অফ a স্কয়ার, যা একটু আগে করলাম, এখন আর দেখে লাভ কি। আচ্ছা, এবার আমি আসি পরের অঙ্কে। ত্রিভুজ সংক্রান্ত কিন্তু সমস্যা আছে এখানে, সমস্যা দুইটা আছে, দুইটা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা তুলে নাও ম্যাথটা হচ্ছে স্পেস দিয়ে আমি, প্রথম ম্যাথ হচ্ছে এটা আর সেকেন্ড ম্যাথ হচ্ছে এটা। আশা করতেছি এতক্ষণ যে অঙ্কগুলো করলা সেটা করার পর তোমাদের এই সম্পর্কিত অঙ্ক করতে কোনো সমস্যা হবে না, বাসায় একা একা প্র্যাকটিস করে নিতে পারবা। তো চলো আমরা চলে যাই আমাদের পরের ম্যাথে। এটার অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, আর এটা তো বলাই আছে পি বর্জিত হবে, তার মানে ক্ষেত্রফলে কোনো পি থাকবে না, এটা বলাই আছে। আর পরেরটা অ্যান্সার হচ্ছে এটা, একটু বড় অঙ্ক, বড় অ্যান্সার, এটা দেখে নিবা সবাই। আচ্ছা, এবার আসি হচ্ছে এটাই, এই অঙ্কে কি বলছে দেখো, বলছে হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এত 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 হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো, এর মান কত হলে বিন্দুগুলি সমরেখা হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ, যেভাবে আছে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, তারপর কি ফার্স্ট মানে প্রথম পয়েন্ট আর কি। সো বের করে ফেলবা ক্ষেত্রফল। সো ক্ষেত্রফল বের করা হয়ে গেছে, এই এরিয়া বের করলাম। এখন এরিয়া বের করার পর খেয়াল রাখবা যে বিন্দুগুলো বলছে কি কখন সমরেখা হবে, কার মান, এ এর মান কত হলে। সো ক্ষেত্রফলের মধ্যে তুমি এ সম্পর্কিত হাবিজাবি কিছু একটা পাবা আর কি। সো ধরো এটা পেলা, পরপর বলছে কি সমরেখা হবে কখন। সমরেখা কখন হয়, সমরেখা তখনই হয়, কয়টা কন্ডিশন আছে। এক নম্বর কন্ডিশন কি, এক নম্বর কন্ডিশন হচ্ছে ধরো এ বিন্দু, এ বিন্দু আর এ বিন্দু, তিন বিন্দু মিলে, ধরো এ একটা এ বিন্দু, এ একটা বি বিন্দু, এ একটা সি বিন্দু, তিন বিন্দু মিলে যদি সরল রেখা হয় তাহলে আমরা কি বলবো, যদি একই রেখায় থাকে তাহলে কি বলা যাবে, এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, তার মানে হচ্ছে এ বি যোগ বিসি সমান কি হবে, এ থেকে সি এর দূরত্বের সমান হবে। সো যদি এই বিন্দুটা বি বিন্দু এখানে না থেকে এখানে থাকে তাহলে কি হবে, সরলরেখাটা এরকম হবে না, এরকম হয়ে যাবে। তাহলে এ থেকে বি যোগ করলে আর বি থেকে সি যোগ করলে জীবনও এ থেকে সি এর সমান হবে, কখনই হবে না। এই হচ্ছে একটা কন্ডিশন। এরপর কি দেখলাম, সমরেখা হলে কি বলা যায়, সমরেখা হলে এই তিনটা বিন্দু নিয়ে যে ত্রিভুজ পাওয়া যাবে, ধরো এই একটা সমরেখ, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। সো এ একটা এ পয়েন্ট, এ একটা বি পয়েন্ট, একটা সি পয়েন্ট। যদি বি পয়েন্ট এখানে না থেকে এখানে থাকতো, ত্রিভুজ পাইতা, একটা ক্ষেত্রফল আসতো। বাট ত্রিভুজটা তো এখন আর পাবা না যদি সমরেখা হয়, তার মানে বি বিন্দুটা এই সরলরেখাটার উপরে অবস্থিত, তার মানে এই তিনটা বিন্দু নিয়ে তুমি যে সরলরেখা কল্পনা করতেছো সেই সরলরেখা নিয়ে কোনো ত্রিভুজই পাওয়া সম্ভব না। দ্যাট মিনস তার ক্ষেত্রফলটা কত আসবে, 0 আসবে। সো তুমি এই তিনটা বিন্দু নিয়ে তার ক্ষেত্রফলটা বের করবা, ক্ষেত্রফল বের করলে ক্ষেত্রফল ধরবা 0, 0 ধরলেই তুমি এর মান পেয়ে যাবে। ক্লিয়ার তো? আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে পরের ম্যাথে। অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সারটা হচ্ছে এটা, ক্ষেত্রফল হচ্ছে এটা, আর এটার এটা করে দিই এখানে, যেহেতু ভালো লাগতেছে ওটা দেখে আর কি আমার। তো এখানে হচ্ছে ক্ষেত্রফলটা কত, হাফ, হাফ হচ্ছে 2a - 1, এটা কত ধরতে হবে, 0 ধরতে হবে, এ হাফ বাদ হয়ে যাবে, তাহলে এ কত আসবে, এ আসবে হচ্ছে হাফ। আচ্ছা, দেখছো কি চমৎকার একটা সহজ অঙ্ক। সো এগুলো সব ইজি অঙ্ক, দেখেই বলে দিবা যে কি কি হতে পারে। ওকে, তো চলো আমরা চলে যাই হচ্ছে পরের অঙ্ক, সহজ অঙ্ক তাই করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তো আসি আমাদের আজকের একদম লাস্ট মোমেন্টে, লাস্ট অঙ্কটা, ঠিক আছে, লাস্ট অঙ্ক। তো লাস্ট অঙ্কটা কি বলা আছে। আচ্ছা, লাস্ট অঙ্কটা খুবই সহজ, এখানে অঙ্কটা দেখে বড় মনে হতে পারে। ফার্স্ট অফ অল এই অঙ্কটা হচ্ছে ধরে নেওয়া হয় যে তোমার হাকিম স্যারের বইয়ের সবচেয়ে বড় অঙ্কগুলোর মধ্যে একটা। আচ্ছা, অঙ্কটা কি বলছে দেখি আগে।
এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, ডিএফ বিন্দু তিনটি যথাক্রমে ত্রিভুজের এই বাহুগুলার হচ্ছে উপরে এমন ভাবে অবস্থিত যেন বিডি বাই ডিসি, সি বাই ইএ, এ বাই এবি 2 হয়, এই 2 হয়। সো এদের অনুপাত কত? 2 মানে কত? 2:1, নিচেরটাও 1 আছে, 2:1। এরপর কি বলছে? এবিসি ও ডিইএফ ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখা হচ্ছে তাদের অনুপাত কত? 3:1। তার মানে ফার্স্ট অফ অল একটা ত্রিভুজ দেওয়া আছে, তার বিন্দুগুলো দেওয়া আছে, ওই ত্রিভুজের আবার বাহুগুলোর কোন একটা বিন্দু দেওয়া আছে, সেটা মিলে একটা ত্রিভুজ হবে। সেই ত্রিভুজের অনুপাত আর আগের বড় ত্রিভুজের অনুপাত দেখাইতে হবে কত? 3:1। এই আর কিছুই না, এটা খুবই লেম একটা অঙ্ক। আচ্ছা, তো আমরা আগে দেখি যে বিন্দুগুলো কি কি দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে কি? এ বিন্দু হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে কি বলো? এইটা। এরপরে কি বলা আছে? আচ্ছা, ডি বিন্দু বিসি এর মধ্যে অবস্থিত, এই বিসি এর মধ্যে ডি বিন্দু আছে। এরপরে কি? ই বিন্দু কোথায় বলো? সি এর মধ্যে, সি এর মধ্যে ই বিন্দু আছে। আর এফ বিন্দু কোথায়? এই বিন্দু হচ্ছে এবি এর মধ্যে, এবি এর মধ্যে এই এফ বিন্দু আছে। আচ্ছা, কি বলা আছে? এই বিন্দুগুলা এই সরলরেখার উপর, মানে এই যে বাহুগুলো আছে, এমন ভাবে অবস্থিত যেন বিডি বাই ডিসি, এই বিডি বাই ডিসি কত হয় বলো? 2 হয়। এই 2 মানে কত? 2/1 আছে, একটা 2/1 আছে, তাই না? তাহলে কি লিখবো আমি? বিডি মানে হচ্ছে 2 আর ডিসি মানে কত হবে? 1 হবে। সো এই বি থেকে ডি পর্যন্ত 2 আর ডি থেকে সি পর্যন্ত কত? 1। এটাকে কি করবো তোমরা? অন্তর্বিভক্তিকরণ সূত্র অ্যাপ্লাই করে এটা সলভ করে ফেলবা। বাট আমি এখন এত টাইম নিব না, শর্টকাটে করে ফেলতেছি, শর্টকাট করতে ভালো লাগে আমার, তাই করতেছি এখন। আচ্ছা, তাহলে এখন দেখো কি করি আমি এখানে। 13 থেকে কোথায় গেছে বলো? -2 তে গেছে। সো 13 থেকে যদি -2 তে যায়, তাহলে এখানে কি কাহিনী করছে দেখো। 13 থেকে -2 মানে কমছে না বাড়ছে? কমছে। সো ছিল 13 হয়েছে কত? -2। তাহলে 13 থেকে -2 হওয়া মানে হচ্ছে টোটাল 15 কমছে, 15টা ঘর কমছে। এখানে কত অনুপাত আছে? এখানে আছে 2, এখানে আছে কত? 3। সো 2 আর এখানে আছে 1, মানে 2 যোগ 1 কত হয়? 3। তার মানে 15 ঘর কমছে 3 অনুপাতের জন্য। তাহলে প্রতি অনুপাতে কত করে কমছে? 5 করে কমছে। তার মানে 13 থেকে 5 কমে কত হবে? এখানে হবে 8। এই 8 থেকে কমে কত হবে? এখানে বলো 3। আর 3 থেকে আরো 5 কমে কত হবে? এখানে -2 হবে। তার মানে ডি বিন্দু কত আসতেছে? 3। এবার এখানে কি আছে দেখো, 0 থেকে 9 মানে 9 বাড়ছে, 3 ঘর আছে, প্রতি ঘরে কত করে বাড়ছে? 3 করে বাড়ছে। তাহলে 0 থেকে কত হবে বলো? 3। 3 থেকে কত হবে? 6। সো 3 কত হবে? 6। 6 থেকে কত হবে বলো? 9। আচ্ছা, তার মানে আমি ডি বিন্দু পেয়ে গেলাম না? ডি বিন্দু কত আসছে? ডি আসছে হচ্ছে 3,6। আবার দেখো এখানে ই বিন্দু বের করি। ছিল 4, হয়েছে কত? -2। তাহলে কত কমলো? 6 কমলো। টোটাল ঘর আছে কয়টা? এখানে 1 ঘর, এখানে 2 ঘর, 3 ঘর। তাহলে 6 কমছে 3 ঘরের জন্য, তাহলে পার ঘরে কত করে কমছে? 2 করে কমছে। তাহলে 4 থেকে এখানে হবে কত? 2। 4 থেকে কত হবে বলো? 2 হবে। আর ছিল 3 থেকে হয়েছে কত? 9, সরি -3 থেকে হয়েছে কত? 9। তাহলে টোটাল 12 বাড়ছে, 12। তাহলে 3 ঘরে 12 বাড়ছে, তাহলে পার ঘরে কত করে বাড়ছে? 4 করে বাড়ছে, তাহলে 4। তাহলে -3 থেকে 4 বাড়লে কত হবে? 1 হবে। 1 থেকে 4 বাড়লে কত হবে? 5 হবে। 5 থেকে 4 বাড়লে কত হবে? 9 হবে। সহজ অঙ্ক। আচ্ছা, এবার আসি হচ্ছে এই অংশটায়। আছে কত? 4 আর হচ্ছে -3, আর এখানে কত আছে? 13 আর 0, এফ বের করতে হবে। 13 থেকে 4, তাহলে 13 থেকে 4 নামছে মানে কি? কমছে। কত কমছে? 9 কমছে। তার মানে টোটাল এখানে 1 ঘর, এখানে সো প্রতি ঘরে কত করে কমবে? তাহলে 3 করে। তাহলে 13 থেকে 4 মানে 9 কমছে। তাহলে 13 থেকে প্রতি ঘরে 3 করে কমলে কত হবে? 13 থেকে 3 কমলে কত হবে? 10। আচ্ছা, এবার ছিল 0, হয়েছে কত? -3। 0 থেকে -3, 3 কমছে। 3 কমলে প্রতি ঘরে কত করে কমছে? এখানে 1 করে কমছে। তাহলে 0 থেকে কত হবে? এখানে -1 হবে। সো আমরা দেখলাম যে এখানে ভ্যালুগুলো কি? 10, -1, 2,1 আর কত হবে? 3,6। এখন তুমি তোমার হাতের মুঠোয় সবগুলা পয়েন্ট পেয়ে গেছো। কোন ত্রিভুজ? বড় ত্রিভুজ প্লাস ভিতরের বাচ্চা ত্রিভুজ, সব পেয়ে গেছো। এখন আর কোনো ঝামেলা নেই। কি করবা এখন? এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, 3 বিন্দু মিলে ক্ষেত্রফল বের করবা। আবার এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু মিলে ক্ষেত্রফল বের করবা। আচ্ছা, আমি তো এখন হিসাবটা করলাম, হিসাবে ভুলও থাকতে পারে, তোমরা
অবশ্যই আবার এই বিন্দুগুলো বসায় দিয়ে যদি দেখো যে উল্টাপাল্টা ক্ষেত্রফল আসতেছে তাহলে কিন্তু আমি আবার দায়ী না, ঠিক আছে? অবশ্যই কি করবো, একটু বাসায় তাহলে করবা যে ঠিক আছে নাকি। আচ্ছা, এখন ক্ষেত্রফল বের করবা কি বিন্দু, এ বি আর সি বিন্দু নিয়ে, আবার এখানে কি আছে ডি বিন্দু, ই বিন্দু, এ বিন্দু আছে, এটা নিয়ে ক্ষেত্রফলটা বের করবা। বের করার পর দেখবা এই বড় ত্রিভুজ যেটা এবিসি, এটার ক্ষেত্রফল আসবে হচ্ছে 63, আর মাঝখানে বাচ্চাটার ক্ষেত্রফল আসবে কত, 21। সো আমি যদি এখানে এদের অনুপাত বের করি কত, এ বি সি আর কত ডিইএফ, ডিইএফ, এদের যে অনুপাত আসবে সেটা কত আসবে, ত্রিভুজ আসবে হচ্ছে 63/21, মানে কত আসবে 3/1। সো এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? সো আজকের ক্লাস মোটামুটি ডান। মনে হয় না তোমাদের এই ক্লাসটা কমপ্লিট করার পর স্ট্রেট লাইনের 3 এর এ, 3 এর বি আর 3 এর সি থেকে তেমন কোনো সমস্যা থাকবে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিবে অঙ্কগুলো। এগুলো আমি আজকে করালাম বেসিক্যালি বোর্ড এক্সামের জন্য। অঙ্কগুলো বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি ট্রাই করছি যতটা শর্টকাটে সলভ করা যায়। আর লেকচারটা একটু বড় হয়ে গেছে, ম্যাথ লেকচার তো একটু বড় হওয়াটা স্বাভাবিক। তোমরা ধৈর্য সহকারে দেখবা, তাহলে মনে হয় না খুব সমস্যা তোমাদের আর হওয়ার কথা, এই চ্যাপ্টারের রিলেটেড কোনো সমস্যা অ্যাকচুয়ালি। আচ্ছা, ওকে, তো আজকের লেকচার আমাদের ডান। এখানে দেখো দেওয়া আছে হচ্ছে বড়টা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 63 বর্গ একক, আর ছোটটা হচ্ছে কত 21, অনুপাত কত 3:1। সো আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমরা বিভিন্নভাবে আমাদের সাথে কানেক্টেড আছো অলরেডি, আর যারা যারা এখনো আমাদের সাথে অ্যাড হও নাই, তোমরা কি করবা, আমাদের ফেসবুক গ্রুপ আছে একটা, সেখানে হচ্ছে রুটস এডো নামে একটা গ্রুপ আছে, এখানে জয়েন করবা। আর রুটস এডো নামে একটা পেজও আছে আমাদের, সেখানে লাইক দিবা। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে রুটস এডু। সো সেখানে চলে যাবা, সেখানে দেখবা অলরেডি আমার এবং ঋদ্ধর অনেকগুলো ভিডিও দেওয়া আছে। সেগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ডেমো ভিডিও। তোমরা যদি ফুল কোর্সটা পারচেস করতে চাও, অবশ্যই কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যেয়ে প্রয়োজনীয় তথ্য দিবা, দেন এনরোল করে ফেলবা। আর এখানে অবশ্যই ইউটিউব চ্যানেলটা যেটা আছে, এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের রিসেন্ট আপডেট দিই যে আমরা সামনে কি আনতেছি, বা সামনে আমরা কি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি, বা কি প্রোগ্রাম প্রতিদিন ওয়েট করতেছে। তো তোমরা এখানে সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই বেল আইকন ক্লিক করবা, যাতে করে নতুন ভিডিও আসলে কি পেয়ে যাও, তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর তোমরা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে আমাদের নাম হচ্ছে রুটস এডু লাইভ, এখানে সার্চ করলে ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারবে আমাদেরকে। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, যেখানে তোমরা বিভিন্ন ওয়েতে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। তোমরা রেগুলার আমাদের সাথে ভিডিও দেখতেছো এবং আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট দিচ্ছ তোমরা। আর আমরাও আসলে ট্রাই করতেছি প্রতিদিন যেন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর অবশ্যই আমরা কিন্তু সামনে, এটা জাস্ট নর্মাল কিছু ক্লাস করাচ্ছি, সামনে কিন্তু অনেক ক্লাস আসতেছে তোমাদের জন্য, অনেক মাস্টার ক্লাস থাকতেছে, লাইভ ক্লাস থাকতেছে। তো আসলে যারা তোমরা মনে করতেছো যে আমরা ইউটিউবের ভিডিওগুলো ফ্রি পাচ্ছি, দ্যাট মিনস এটাই অনেক, এটা অ্যাকচুয়ালি অনেক কিছু না, এটা খুবই সামান্য একটা জিনিস। তোমরা সামনে কোর্স পারচেস করার পর যা ওয়েট করতেছে তোমাদের জন্য, তা দেখলে কিন্তু তুমি লিটারালি ভয় পেয়ে যাবা। তোমার মনে হবে যে এতদিন যা পড়ে আসছো এগুলো কোনো কিছুই না, এখন তুমি একদম নিউ একটা ওয়ার্ল্ডে ঢুকে যেতেছো, ঠিক আছে? সো আজকে ম্যাথ ক্লাস করাচ্ছি, শেষ করে ফেললাম অলরেডি। সামনে আরো অনেক ম্যাথ ক্লাস আসতেছে, ফিজিক্স আসতেছে, কেমিস্ট্রি আসতেছে। তো আসলে তুমি ধরে নিতে পারো তুমি এখন বাংলাদেশের বেস্ট অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আছো। সো আমার মনে হয় না এর কাছাকাছি কোনো প্ল্যাটফর্ম স্টিল বাংলাদেশে অ্যাভেলেবল। সো আমরা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট এভার এডুটেক কোম্পানি, যেটা কিনা আমরা বলি হচ্ছে এডুকেশন টেকনোলজি কোম্পানি, এবং এটা কিন্তু বাংলাদেশের ফার্স্ট টাইম আমরাই নিয়ে আসছি। এখন আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে যেন রুটস এডুর যে নামটা সেটা পৌঁছে যায়, এবং তোমরা যেন অ্যাকচুয়ালি প্রপার এডুকেশনে ফিল নিতে পারো। দেখো আমরা যে কোর্সটা তোমাদের দিচ্ছি, এই কোর্সটা কিন্তু আসলে এত স্বল্প মূল্যে কোথায় দেওয়ার কথা না, বাট আমরা কিন্তু প্রতিদিন যতটা সম্ভব ভিডিও বানাচ্ছি, এবং যতটা দ্রুত সম্ভব ভিডিও বানাচ্ছি। আমাদের অনেক ভিডিও রিজার্ভ করা আছে, আমরা স্টেপ বাই স্টেপ ছেড়ে দিব। আমাদের এই 5 মাসের মধ্যে যারা যারা আমাদের সাথে কানেক্টেড থাকবা, তোমাদের ফুল দায়িত্ব অ্যাকচুয়ালি আমাদের। সো এখানে কিন্তু এত বড় দায়িত্ব নিচ্ছি আমরা, আর অবশ্যই আমরা চাবো যে তোমাদের একটা ভালো রেজাল্ট গিফট দেওয়ার জন্য। সো তোমরা সবসময় আমাদেরকে সাপোর্ট করবো, আমাদের সাথে থাকবা, এবং রুটস এর সাথে থাকবা। সো থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দ্য লাক এন্ড লাভ।